অধ্যায় ৩ সর্বজনীন সভ্যতা আধুনিকীকরণ এবং পাশ্চাত্যকরণ সর্বজনীন সভ্যতার অর্থ ডি.এস. নাইপল বলেন সর্বজনীন সভ্যতার আবির্ভাব ঘটছে কিন্তু এ শব্দের অর্থ কী দাঁড়ায় সাধারণভাবে এর অর্থ মানবতার সম্মিলনের সংস্কৃতি এবং বিশ্বব্যাপী সাধারণ মূল্যবোধ বিশ্বাস পরিস্থিতির সঙ্গে পরিচিতিকরণ প্রক্রিয়া রীতি প্রতিষ্ঠানাদি সম্পর্কে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা আরও সুনির্দিষ্টভাবে বলা যায় সর্বজনীন সভ্যতা বলতে যা বুঝায় তা প্রগাঢ় কিন্তু অপ্রাসঙ্গিক আবার বিপরীতভাবে তা কিছু অপ্রাসঙ্গিক কিন্তু প্রগাঢ় নয় আবার কিছু আছে যা অপ্রাসঙ্গিক এবং অগভীর প্রথমত সকল সমাজের মানবজাতি নির্বিশেষে কার্যত কিছু মৌলিক মূল্যবোধ ধারণ করে থাকে যেমন হত্যাকে সকলেই পাপ কাজ বলে মনে করে থাকে তাছাড়া পরিবারের মতো প্রতিষ্ঠান মানব সমাজে সর্বত্র এবং সকলের জন্যই অপরিহার্য বলে বিবেচিত হয়ে থাকে সকল সমাজের সকল সম্প্রদায়ের মধ্যে সমরূপ নৈতিক বোধ যেমন কোনটি সঠিক বা কোনটি সঠিক নয় সে সম্পর্কে একটি ন্যূনতম মাত্রার চিন্তা কাজ করে থাকে এই বিষয়টিকে যদি সর্বজনীন সভ্যতা বলে মনে করা হয় তবে তা অবশ্যই সুগভীর এবং প্রগাঢ়ভাবে গুরুত্বপূর্ণ তবে এটি কোনো ক্রমেই নতুন বা প্রাসঙ্গিক নয় যদি মানুষ ইতিহাসের সকল পর্যায়ে সর্বত্র কিছু মৌলিক মূল্যবোধ এবং প্রতিষ্ঠানাদি একইভাবে গ্রহণ করে থাকে তবে তাকে মানুষের আচরণে ধ্রুব এবং স্থির বলে গণ্য করা চলে এ কথাও সত্য যে তা কখনো সে ইতিহাসকে আলোকিত বা ব্যাখ্যা করে না যা মানুষের আচরণ বা স্বভাবগত পরিবর্তনকে ধারণ করে আবার সকল মানুষের জন্য যদি সর্বজনীন সভ্যতার অস্তিত্বের কথা চিন্তা করা যায় তাহলে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠী কেন্দ্রিক সভ্যতাসমূহের জন্য কী ধরনের পরিচিতিমূলক শব্দ ব্যবহার করব মানব গোষ্ঠী বিবিধ রকমের উপগোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে পড়েছে যেমন উপজাতি জাতি এবং বৃহত্তর সাংস্কৃতিক গোষ্ঠী যাকে সভ্যতা বলে আখ্যায়িত করা হয় যদি সভ্যতা শব্দটিকে উন্নীত করা হয় এবং কেবলমাত্র সকল মানুষের জন্য প্রযোজ্য এবং গ্রহণযোগ্য সাধারণ বিষয়াদিকে সভ্যতা বলা হয় তাহলে সাংস্কৃতিকভাবে বিভক্ত জাতিগোষ্ঠীর জন্য বিভেদিত অবস্থাকে বুঝাবার জন্য নতুন শব্দ চর্চা করা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়ায় অথবা ক্ষুদ্র জাতিগোষ্ঠীসমূহের অস্তিত্বহীনতাকে প্রকাশ করতে হয় উদাহরণস্বরূপ ভ্যাকলভ হাভেল যুক্তি প্রদর্শন করেছেন যে আমরা এখন মাত্র একটি বিশ্ব সভ্যতার মধ্যে অবস্থান করছি এটি একটি অগভীর প্রলেপ ব্যতীত কিছু নয় যা অসংখ্য বৈচিত্র্যময় সংস্কৃতি সম্প্রদায় ধর্মীয় বিশ্বাস ঐতিহাসিক ঐতিহ্য সাধারণ বিশ্ব সভ্যতা প্রভৃতি শব্দগুচ্ছের অন্তরালে এ সব কিছুর অস্তিত্ব পাওয়া যায় যা দীর্ঘদিন থেকে চলে আসা আচরণ এবং দৃষ্টিভঙ্গি ইত্যাদিকে আচ্ছাদন করছে বা গোপন করছে সভ্যতাকে সংকীর্ণ করে শুধুমাত্র বৈশ্বিক উচ্চতায় সংজ্ঞায়িত করা এবং সংস্কৃতিসমূহ বা উপসভ্যতাসমূহ নামগুলি যদি বৃহৎ সাংস্কৃতিক সত্তাগুলোর জন্য প্রয়োগ করা হয় তাহলে তা শুধুমাত্র স্বার্থার্থিক বিভ্রান্তি সৃষ্টি করে দ্বিতীয়ত সর্বজনীন সভ্যতা শব্দটি দ্বারা যা বুঝায় তা হল সুসভ্য সমাজসমূহের ভেতর সাধারণ বিষয়াদি উদাহরণস্বরূপ বলা যায় শহরাঞ্চলের শিক্ষাদীক্ষা তাদেরকে আদিম সমাজ এবং বর্বরদের থেকে পরিষ্কারভাবে পৃথক করে এটি মূলত অষ্টাদশ শতাব্দীর পরিভাষা এবং এই ধারণাকে কেন্দ্র করে সর্বজনীন সভ্যতার আবির্ভাব হচ্ছে যা নৃতত্ত্ববিদদের আতঙ্কিত করে কারণ সভ্যতার এ ধারণা আদি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে না মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সভ্যতার এ ধারণা সম্প্রসারিত হয়েছে এবং সভ্যতার এ বিশেষ ধারণা সভ্যতার বহুজাতিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তৃতীয়ত সর্বজনীন সভ্যতার বিষয়টি কিছু ধারণাকে বহন করে যার মধ্যে রয়েছে মূল্যবোধ এবং মতবাদসমূহ যা বর্তমানে পাশ্চাত্য বিশ্বের মানুষ ধারণ করে আছেন এবং সেই সঙ্গে অবশিষ্ট বিশ্বের কেউ কেউ ধারণ করে থাকেন এ ধরনের সংস্কৃতিকে সম্ভবত ড্যাভোস সংস্কৃতি বলা হয়ে থাকে প্রত্যেক বছর কম করেও হলেও হাজারখানিক ব্যবসায়ী ব্যাংকার সরকারি কর্মকর্তা বুদ্ধিজীবী সাংবাদিক বিভিন্ন দেশ থেকে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগদানের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের ড্যাভোস শহরে জমায়েত হয় সম্মেলনে সমবেত হওয়া প্রায় সকলেরই প্রাকৃতিক বিজ্ঞান সমাজবিজ্ঞান ব্যবসা বাণিজ্য আইন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি রয়েছে
তাছাড়া তারা সকলেই ইংরেজি ভাষায় কথা বলায় দক্ষ। সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন, বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, একাডেমিক ক্ষেত্রে ব্যুৎপত্তি সম্পন্ন। তারা আন্তর্জাতিক বিষয়ে অভিজ্ঞ এবং প্রায়শই এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন। তারা সাধারণত ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদের তত্ত্ব বিশ্বাস করেন, বাজার অর্থনীতির সমর্থক, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক ধ্যান ধারণার পূজারী। এসবই কিন্তু পশ্চিমা সভ্যতার মৌলিক বিষয়। ড্যাভোস সংস্কৃতি সম্পন্ন মানুষরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানাদি, বিভিন্ন রাষ্ট্রের গভর্নেন্স ব্যবস্থা, বিশাল আয়তনের অর্থনীতি, সামরিক শক্তি নিয়ন্ত্রণ করে। সুতরাং ড্যাভোস সংস্কৃতি ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। তবে সারা বিশ্বব্যাপী কত মানুষ ড্যাভোস সংস্কৃতির অংশবিশেষ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমা দেশের বাইরে ড্যাভোস সংস্কৃতির সঙ্গে জড়িত 50 মিলিয়ন মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার 1% ভাগ। এটি অবশ্যই বিশ্বজনীন সংস্কৃতি থেকে বহু যোজন দূরে। যেসব লিডারশিপ নেতৃবৃন্দ ড্যাভোস সংস্কৃতির সঙ্গে যুক্ত, তারা তাদের নিজেদের সমাজে এবং দেশে খুব ভালো অবস্থানে নন। হেডলি বুল বলেন, এই সাধারণ বুদ্ধিবৃত্তিক সংস্কৃতি টিকে আছে কেবলমাত্র এলিট শ্রেণীর মধ্যে, এবং অনেক সমাজে কূটনৈতিক পর্যায়েও এর শেকড় খুবই দুর্বল, এবং সন্দেহের যথেষ্ট অবকাশ আছে যে বুদ্ধিবৃত্তিক সংস্কৃতি বাস্তবে সাধারণ নৈতিক সংস্কৃতি বা সাধারণ মূল্যবোধ কতটা ধারণ করে। চতুর্থত, আরও একটি ধারণা অগ্রবর্তী হয়েছে যে পাশ্চাত্যের ভোগবাদী ধরন এবং সারা বিশ্বব্যাপী বিস্তৃত জনপ্রিয় সংস্কৃতি বিশ্ব সভ্যতার সৃষ্টি করছে। এই যুক্তি প্রগাঢ় বা প্রাসঙ্গিক নয়। সাংস্কৃতিক বিষয়গুলো অতীত ইতিহাস থেকে বর্তমান অবধি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে সঞ্চারিত হয়। একটি সভ্যতার দ্বারা ভালো কিছু আবিষ্কৃত বা উদ্ভাবিত হলে তা আপনা আপনি অন্য সভ্যতার দিকে চলে যায়। সভ্যতার এই গ্রহণযোগ্যতায় কোনো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রভাব থাকে না, এবং এই সাংস্কৃতিক প্রবাহ গ্রহীতা সভ্যতাসমূহের প্রকৃত সংস্কৃতিকে একেবারেই পরিবর্তন করতে পারে না। সভ্যতা আমদানির বিষয়টি নির্ভর করে এর চাকচিক্য বা চাপিয়ে দেওয়া নীতির ওপর। উদ্বেলিত হয়েছিল আগের শতকে পশ্চিমা দুনিয়া, চীনা বা ভারতীয় সংস্কৃতি জনপ্রিয় হয়েছিল কারণ তারা পশ্চিমা শৌর্যবীর্যের প্রতিফলন নিজেদের মধ্যে দেখেছিল। 19 শতকে চীন এবং ভারতে পাশ্চাত্যের সংস্কৃতির আমদানি, পপ সংস্কৃতি এবং ভোগপণ্য সংস্কৃতি পশ্চিমা সভ্যতার জয়ধ্বনি দিচ্ছে, এ ধারণা পশ্চিমা সভ্যতাকে তুচ্ছ করছে। পাশ্চাত্য সভ্যতার মূল শক্তি কিন্তু ম্যাগনা কার্টা, ম্যাগনা ম্যাক নয়। আসল তথ্য হল, অপাশ্চাত্য সমাজের মানুষ ম্যাগনা ম্যাকে কামড় বসায়, তবে এটি ম্যাগনা কার্টার গ্রহণ বুঝায় না। ম্যাগনা ম্যাক গ্রহণ পশ্চিমা বিশ্ব সম্পর্কে মনোভাব বিষয়ক কোনো ব্যঞ্জনা ও তার প্রকাশ করে না। মধ্যপ্রাচ্যের কোনো স্থানে অর্ধডজন যুবক জিন্স পরিহিত হয়ে কোকাকোলা পান করে, র্যাপ শ্রবণ করে, কিন্তু তাদের আনুগত্য মক্কার প্রতি। আর আমেরিকার এয়ারলাইনে বোমা ছুড়তে তাদের চিত্ত দ্বিধাহীন। 1970 এবং 1980-র দশকে আমেরিকানরা মিলিয়ন মিলিয়ন জাপানি মোটরযান ক্রয় করেছে, ব্যবহার করেছে জাপানি টেলিভিশন সেট, ক্যামেরা এবং অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্যাদি, কিন্তু নিজেরা জাপানি হয়নি, এবং বাস্তবে তারা জাপানের প্রতি ক্ষিপ্ত ছিল। বিবেচনাহীন অহংবোধ থেকে পশ্চিমা বিশ্ব ধারণা করতে পারে যে অপাশ্চাত্যের মানুষ পশ্চিমাপন্থী হয়ে উঠবে যদি তারা পশ্চিমা ভোগ্য সামগ্রী পেয়ে যায়। এ অবস্থা বিশ্বকে কি বলে? পশ্চিমারা যখন তাদের সভ্যতাকে গ্যাসযুক্ত পানীয়, রংচটা প্যান্ট, চর্বিযুক্ত খাদ্য, এমন খাদ্য সামগ্রীর সঙ্গে এক করে ফেলে। বিশ্বজনীন জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে আরও কিছু পরিশীলিত যুক্তি দেবার চেষ্টা লক্ষ্য করা যায়, যা ভোগ্যপণ্য কেন্দ্রিক না হয়ে মিডিয়া কেন্দ্রিক বলে মনে হয়। অর্থাৎ কোকাকোলা সংস্কৃতির বদলে এখানে হলিউডের দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়ে থাকে। আমেরিকা নিয়ন্ত্রিত ছায়াছবি, টেলিভিশন এবং ভিডিও শিল্প আসলে আমেরিকার এয়ারক্রাফট শিল্পকেও ছাড়িয়ে গিয়েছে। আমেরিকার তৈরি শত শত ছায়াছবি সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে। 1993 সালে প্রতি 100 ছায়াছবির 88টি ছিল আমেরিকায় তৈরি। তাছাড়া 2টি আমেরিকান এবং 2টি ইউরোপীয় সংস্থা বিশ্বব্যাপী সংবাদ সংগ্রহ ও প্রচারে প্রাধান্য বিস্তার করছে। এই অবস্থা মোটামুটি 2টি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় তুলে ধরে। প্রথম হল সার্বজনীনভাবে মানুষের প্রেম, যৌনতা, সহিংসতা, রহস্যময়তা, সম্পদ, ব্যবসায় লাভজনক অবস্থান ইত্যাদি মানবিক ঝোঁকসমূহকে আমেরিকানিরা তাদের নিজেদের স্বার্থ ও সুবিধার্থে ব্যবহার করছে। দ্বিতীয়ত হল বিশ্বব্যাপী ব্যাপক যোগাযোগ ব্যবস্থা যে মানুষের বিশ্বাস ও চেতনারও সম্মিলন ঘটাচ্ছে, এমন প্রমাণ মেলা দুরূহ।
মাইকেল চ্যাহস বলেছেন, চিত্তবিনোদন অর্থ সাংস্কৃতিক রূপান্তর বা পরিবর্তন নয়। তাছাড়া মানুষ যোগাযোগ ধারণাটিকে নিজের পূর্বলব্ধ মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে। বিশ্বব্যাপী একই সময়ে প্রচারিত একই দৃশ্যমান চিত্রকল্প একেবারেই বিপরীতধর্মী ধারণা বা উপলব্ধির জন্ম দিতে পারে। পাশ্চাত্যের বসতঘর প্রশংসায় মেতে ওঠে যখন তারা যোগাযোগ মাধ্যমে বাগদাদে ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখে। পাশ্চাত্যের বাইরে মানুষ মনে করে পাশ্চাত্য বিশ্ব প্রয়োজনে প্রায় কালো ইরাকি এবং সোমালীয়দের সমুচিত শাস্তি দিতে দ্বিধা না করলেও সাদা চামড়ার সার্বীয়দের শাস্তি দেয় না, যে কোনো মাপকাঠিতেই এটি ভয়ঙ্কর সংকেত। বিশ্বব্যাপী যোগাযোগ নেটওয়ার্ক সাম্প্রতিককালে পাশ্চাত্যদের শক্তির অন্যতম প্রধান প্রদর্শন। ফলে পাশ্চাত্যদের এই আধিপত্যবাদী মনোভাব অপাশ্চাত্য সমাজের অনেক জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্বকে তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতিমুখী করে তুলছে। সুতরাং অবস্থা কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়েছে। যেভাবে বৈশ্বিক যোগাযোগ নেটওয়ার্ক পাশ্চাত্য বিশ্বের নিয়ন্ত্রণে ও কর্তৃত্বে চলে গিয়েছে, এর মাধ্যমে যা প্রচার হচ্ছে তাতে কিন্তু অপাশ্চাত্য দেশসমূহ পাশ্চাত্য বিশ্বের প্রতি বিরুদ্ধাচরণ মনোভাব সৃষ্টি করছে। 1990 সালের শুরুতে অপাশ্চাত্য সমাজে আধুনিকায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কার্যত অঞ্চলভিত্তিক মিডিয়া ইন্ডাস্ট্রি গড়ে উঠতে সাহায্য করছে, যার ভেতর দিয়ে তারা নিজেদের কৃষ্টি, সভ্যতা, মূল্যবোধ, ঐতিহ্য প্রচার করছে। উদাহরণস্বরূপ 1994 সালে CNN ইন্টারন্যাশনাল আনুমানিক হিসাব দেখায় যে তাদের প্রায় 55 মিলিয়ন সম্ভাব্য দর্শক রয়েছে, অথবা প্রায় 1% পৃথিবীর মানুষ এর দর্শক, অর্থাৎ ড্যাভোসের সংস্কৃতি সদস্য সংখ্যার প্রায় সমান। CNN-এর সভাপতি দৃঢ়ভাবে বলেন যে এদের ইংরেজি অনুষ্ঠানের দর্শকের সংখ্যা 2 থেকে 4%। সুতরাং আবার আঞ্চলিক ভাষায় সভ্যতা সম্পৃক্ত অনুষ্ঠানের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। আবির্ভাব হচ্ছে স্প্যানিশ, জাপানিজ, আরবি, ফ্রেঞ্চ, পশ্চিম আফ্রিকার জন্য এবং অন্যান্য ভাষায় সম্প্রচার। 3 জন পণ্ডিতের মতে বৈশ্বিক সংবাদকক্ষ এখনও টাওয়ার অফ ব্যাবেলের সাথে সংহতরত। রোনাল্ড ডোর আরও একটি হৃদয়গ্রাহী পরিস্থিতির কথা বলেছেন, যেখানে কূটনীতিবিদ এবং সরকারি কর্মচারীদের একটি সমশ্রেণী বৃত্তিভিত্তিক সংস্কৃতি জন্ম নিচ্ছে। তিনি উপসংহারে একত্রীভূত সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে বলেছেন, অন্যান্য বিষয়ে যদি সমপর্যায়ের হয় তাহলে ক্রমবর্ধমান সাংস্কৃতিক মিলন বিভিন্ন জাতির মধ্যে মধ্যবিত্ত শ্রেণী বা কূটনীতিবিদদের মধ্যে সমঝোতা ও সহানুভূতি তৈরি করবে। কিন্তু যে বিষয়গুলি সমমান বা পর্যায়ের নয়, সেগুলিও গুরুত্ব বিবেচিত হতে পারে। ভাষা এবং ধর্ম যে কোনো সভ্যতা বা সংস্কৃতির কেন্দ্রীয় উপাদান। যদি একক বৈশ্বিক সভ্যতার বিকাশ হয়, তবে সর্বজনীন ভাষা এবং ধর্মেরও একটা প্রবণতা থাকে। এই ধরনের দাবি বা মন্তব্য সবসময়ই ভাষার প্রতি সম্মান রেখেই বলা হয়ে থাকে। ওয়াল স্ট্রিট জার্নালের এডিটর বলেন যে বিশ্বের ভাষা ইংরেজি। এই বক্তব্যের দুটি দিক থাকতে পারে, যার একটি বৈশ্বিক সভ্যতাকে সমর্থন করবে, আর তা হল বর্তমান বিশ্বে ক্রমান্বয়ে ইংরেজি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এ বক্তব্যের পক্ষে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না, বরং যে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় তা ঠিক বিপরীত বক্তব্য প্রকাশ করে। 3 দশকেরও বেশি সময় ধরে সংগৃহীত উপাত্ত থেকে দেখা যায় 1958 থেকে 1992 পর্যন্ত পৃথিবীতে মোটের উপর ভাষার ব্যবহারে তেমন নাটকীয় পরিবর্তন সূচিত হয়নি, বরং দেখা যায় ইংরেজি, ফরাসি, জার্মান, রুশো এবং জাপানি ভাষার ব্যবহার বিশেষভাবে হ্রাস পেয়েছে। তাছাড়া মান্দারিন ভাষার ব্যবহারও পূর্বের থেকে কিছুটা হলেও হ্রাস পেয়েছে। অন্যদিকে হিন্দি, মালয়, ইন্দোনেশীয়, আরবি, বাংলা, স্প্যানীয়, পর্তুগিজ এবং অন্যান্য ভাষায় কথা বলা লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। 1958 সালে বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় কথা বলা লোকের সংখ্যা ছিল 9.8, কিন্তু 1992 সালে তা হ্রাস পেয়ে দাঁড়ায় 7.6 দেখা যায় ইংরেজিতে কথা বলা লোকের সংখ্যা প্রায় 1 মিলিয়ন বিশ্বের মানুষের সংখ্যানুপাতে। বিশ্বের 5টি প্রধান পশ্চিমা ভাষায় ইংরেজি, ফরাসি, জার্মান, পর্তুগিজ, স্প্যানীয়তে কথা বলা লোকের সংখ্যা হ্রাস পেয়েছে। যেখানে ওই 5টি ভাষায় কথা বলতো 1958 সালে 24.1, সেখানে 1992 সালে হ্রাস পেয়ে দাঁড়ায় 20.8। 1992 সালে 15.2 মান্দারিন অর্থাৎ উচ্চপদস্থ চীনা ভাষায় কথা বলতো। 3.6 বিভিন্ন প্রকারের চৈনিক ভাষায় কথা বলতো। দেখা যায় টেবিল নং 3.2-তে। এক অর্থে বলা যায় যে ভাষা পৃথিবীর 92% মানুষের অজানা, সেটি বিশ্ব ভাষার পর্যায়ে পড়ে না। অন্যভাবে বলা চলে, ইংরেজিকে বিশ্ব যোগাযোগের ভাষা হিসেবে চিহ্নিত করা যেত যদি এটি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির জনগণ এটিকে যোগাযোগের ভাষা হিসেবে ব্যবহার করত। এটি যদি পৃথিবীব্যাপী যোগাযোগের একমাত্র ভাষা হতো, বা ভাষাতত্ত্বের পরিভাষায় এটি যদি বিশ্বে ব্যাপক যোগাযোগ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ ওয়াইডার কমিউনিকেশনের প্রধান ভাষা হতো। মানুষ যখন অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগ করতে চায়, তখন তারা একটা না একটা উপায় খুঁজে নেয়। এক্ষেত্রে দোভাষীর শরণাপন্ন হতে হয়, যারা ভাষার অনুবাদকের কাজ করে থাকেন। এ ধরনের ব্যবস্থা অর্থ এবং সময়
দুই নষ্ট করে। অবশেষে এটি বিব্রতকর, আর এ কারণেই ইতিহাসের প্রায় সকল পর্যায়ে লিঙ্গুয়া ফ্রাঙ্কার আবির্ভাব হয়েছে। লাটিন ভাষা প্রাচীন ও মধ্যযুগে এ স্থান দখল করেছে, ফরাসি ভাষার আধিপত্য ছিল সোহেলি এবং আফ্রিকার বিভিন্ন স্থানে, এবং ইংরেজি প্রায় সমগ্র বিশ্বে ২০ শতাব্দীর শেষ পর্যন্ত। একে অপরের সঙ্গে দক্ষ ও সুষ্ঠু যোগাযোগের জন্য কূটনীতিবিদ, ব্যবসায়ী, বিজ্ঞানী, পর্যটন সংক্রান্ত বিষয়াদি, বিমান চালনা নিয়ন্ত্রণকারীগণের একটি ভাষা প্রয়োজন যা অত্যন্ত কার্যকরভাবে সবাই ব্যবহার করতে পারে, এবং বলা বাহুল্য ইংরেজি ভাষা সেই স্থান দখল করে নিয়েছে। এই অর্থে ইংরেজি হল বিশ্বব্যাপী আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের মাধ্যম। যেমন খ্রিস্টীয় দিনপঞ্জিকায় সারা পৃথিবীতে সময় বা তারিখ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ, যেমন আরবি সংখ্যা গণনা পদ্ধতিতে ব্যবহৃত হয় এবং মেট্রিক পদ্ধতি পরিমাপক মান হিসাবে বিশ্বে সর্বত্র ব্যবহৃত হয়। একইভাবে ইংরেজি ভাষ্য আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের একটি মাধ্যম যা বিভিন্ন ধরনের সংস্কৃতির অস্তিত্বকেই স্বীকার করে। এভাবে ভাষাতত্ত্বে লিঙ্গুয়া ফ্রাঙ্কার মাধ্যমে ভাষাতাত্ত্বিক এবং সাংস্কৃতিক প্রভেদ নিশ্চিহ্ন করে না, বরং সাংস্কৃতিক প্রভেদের কারণে অন্যান্য ভাষার সঙ্গে একটি সহযোগী ভাষা হিসাবে নিজেকে মানিয়ে নেয়। ভাষা আসলে যোগাযোগের মাধ্যম, তাই এটি কোনো সম্প্রদায়ের পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়। যেমন একজন জাপানি ব্যাংকার ইন্দোনেশিয়ার ব্যাংকারের সঙ্গে কথা বলেন ইংরেজি ভাষায়, এটি পেশাগতভাবে করতেই হবে। এর অর্থ কোনোভাবেই নয় যে তারা উভয়ই ইংরেজ মনোভাবাপন্ন বা পাশ্চাত্যপন্থী। এই কথাটি একইভাবে জার্মান এবং ফরাসি ভাষাভাষী সুইজারল্যান্ডের মানুষের জন্য প্রযোজ্য, কেননা তারা সাধারণত পরস্পরের মধ্যে ইংরেজি ভাষায় ভাব বিনিময় করে থাকেন, যদিও ইংরেজি ভাষা তাদের জাতীয় ভাষা নয়। তেমনিভাবে ভারতের দিকে তাকালে দেখা যাবে ইংরেজি ভাষা সেখানে একটি সহযোগী জাতীয় ভাষার মর্যাদা পেয়েছে। এটি হয়েছে কারণ ভারত একটি বহুভাষিক দেশ। একজন প্রথিতযশা ভাষাতত্ত্ববিদ জসুয়া ফিশম্যান বলেন, একটি ভাষা তখনই লিঙ্গুয়া ফ্রাঙ্কা অথবা LWC পর্যায়ে আসে যখন তা বিশেষ কোনো নৃগোষ্ঠী, ধর্ম অথবা মতাদর্শের সীমানায় থাকে না। অতীতে ইংরেজির সংকীর্ণ পরিচয় থাকলেও বর্তমানে ইংরেজি নৃগোষ্ঠীগত পরিচয়কে উতরিয়ে গিয়েছে, অথবা খুবই স্বল্প পরিমাণে ওইসব সংকীর্ণতার বেড়জালে আবদ্ধ রয়েছে। যেমন অতীতে আক্কাডিয়ান, আরামাইক, গ্রিক এবং লাটিন ভাষার ক্ষেত্রে ঘটেছিল। বুদ্ধিবৃত্তিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার চরিত্র রক্ষায় সাহায্য করছে। তারা ইংরেজি ভাষা ব্যবহার করছে অন্য ভাষাভাষীর সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য, তবে সেই সঙ্গে তারা তাদের নিজের সংস্কৃতি ও সভ্যতাও আন্তরিকভাবে রক্ষা করতে চায়। বিশ্বের বিভিন্ন স্থানে যারা ইংরেজি ভাষায় কথা বলে থাকেন তারা কিন্তু ক্রমবর্ধমানভাবে বিভিন্ন ধরনের ইংরেজি ব্যবহার করে থাকেন, অর্থাৎ তাদের ইংরেজি ব্রিটিশ বা আমেরিকান ইংরেজির বাইরে আঞ্চলিক আমেজ মিশ্রিত ইংরেজি। তবে এতে করে ইংরেজি তার আভিজাত্য হারাচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে অবুদ্ধিবৃত্তিকভাবে। চীনা ভাষার ক্ষেত্রেও এমনটি ঘটতে দেখা যায়। আফ্রিকার পিটিজিন ইংরেজি, এটি আসলে আফ্রিকার আঞ্চলিক ভাষায় সংমিশ্রণে সৃষ্ট এক বিচিত্র ধরনের ইংরেজি। ভারতীয় ইংরেজি এবং অন্যান্য দেশে ব্যবহৃত ইংরেজি ওই দেশের সংস্কৃতির সংমিশ্রণে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করেছে। ইটালীয়, ফরাসি এবং স্প্যানিশের মতো নয় হয়ে ইংরেজি ভাষা থেকে আগত ভাষা বিশেষ সমাজে গুটিকতক মানুষের দ্বারা কথিত হয়, নতুবা তা একটি বিশেষ ভাষাভাষী মানুষের পরস্পরের যোগাযোগের ভাষা হিসেবে ব্যবহৃত হয়। বিষয়গুলো ভারতের ক্ষেত্রে একটি গবেষণা কাজের ভেতর দিয়ে পরিস্ফুটিত হয়ে উঠেছে। উক্ত কাজের সারমর্ম হচ্ছে ১৯৮৩ সালে ভারতের ৭৩৩ মিলিয়ন মানুষের মধ্যে ১৮ মিলিয়ন মানুষ ছিল ইংরেজি ভাষাভাষী, আর ১৯৯১ সালে ৯৬৭ মিলিয়ন মানুষের মধ্যে ইংরেজি ভাষাভাষী ছিল ২০ মিলিয়ন। তাই দেখা যায় ভারতে ইংরেজি ভাষাভাষী মানুষের সংখ্যা আপেক্ষিকভাবে স্থির ছিল, যা মাত্র ২ থেকে ৪ ভাগের ব্যবধানে রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দুজন ইংরেজির অধ্যাপক তাদের দ্য গ্রাউন্ড রিয়ালিটি শীর্ষক গবেষণাকর্মে উল্লেখ করেছেন যে কেউ যখন কাশ্মীর থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত ভ্রমণ করে থাকে সে তখন তার যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি নয় বরং হিন্দি ভাষাকেই ব্যবহার করে থাকে। উপরন্তু ভারতের ইংরেজি তার নিজস্ব স্বভাব অর্জন করেছে। বলা যায় এখানে ইংরেজির ভারতীয়করণ হয়েছে পুরো মাত্রায়। ভারতের সংস্কৃতির সঙ্গে ইংরেজি আত্মকৃত হয়েছে।
হয়েছে, যেমন ইতোপূর্বে সংস্কৃত ও ফার্সি ভাষা সেখানে আত্মকৃত হয়েছিল। বিশ্ব ইতিহাসব্যাপী ভাষার বণ্টন আসলে বিশ্বব্যাপী ক্ষমতার বণ্টন। ব্যাপকভাবে ব্যবহৃত ভাষা যেমন ইংরেজি, ম্যান্ডারিন, স্প্যানিশ, ফরাসি, আরবি, রুশ সবই ছিল সাম্রাজ্যের ভাষা, যে ভাষা দিয়ে তারা রাজ্য জয় করেছে এবং বিজিত স্থানে নিজস্ব অর্থাৎ শাসকের ভাষা মাধ্যমে ক্ষমতা চর্চা করেছে এবং ওই ভাষা তাদের বিজিতদের উপর চাপিয়ে দিয়েছে। ভাষা বণ্টনের হেরফের থেকে ক্ষমতা বণ্টনের ক্ষেত্রেও হেরফের এসেছে। প্রায় 200 বছর যাবৎ ব্রিটিশ, মার্কিন কলোনি, ব্যবসা বাণিজ্য, শিল্প বিজ্ঞান এবং আর্থিক ক্ষমতা পরোক্ষভাবে তাদের অন্যান্য ক্ষেত্র যেমন শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং প্রযুক্তিকেও একটি বৈধ এবং শক্তিশালী অবস্থানে আনতে পেরেছে। স্বাধীনতা অর্জন করে প্রাক্তন কলোনির প্রায় সবগুলো সমাজ সাম্রাজ্যবাদী নীতি বদলাতে পদক্ষেপ গ্রহণ করে এবং ভাষার ক্ষেত্রে তারা নিজস্ব ভাষা প্রতিস্থাপনে সফলকাম হয়ে ওঠে। সোভিয়েত ইউনিয়নের স্বর্ণযুগে রুশ ভাষা ছিল হ্যানয় এবং প্রাগে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে ওই স্থানে দ্বিতীয় ভাষা হিসেবে রুশ ভাষারও ব্যবহার হ্রাস পেতে থাকে। বার্লিন দেয়াল পতনের তাৎক্ষণিক পরে এমন একটি তেজি ভাব লক্ষ্য করা যায় যেন সেখানে একটি দৃশ্যমান প্রবণতা এসেছিল যাতে যুক্ত জার্মানি আন্তর্জাতিক ফোরামে ইংরেজির বদলে জার্মান ভাষায় কথা বলবে। জাপানের অর্থনৈতিক শক্তি মূলত অজাপানিদের জাপানি ভাষা শিক্ষার দিকে টেনে নেয়। এইভাবে চীনা অর্থনৈতিক অগ্রগতি অচীনাদের ক্ষেত্রে চীনা ভাষা শিখতে উৎসাহিত করছে। চীনা ভাষা দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা যায়, কেননা ওই সকল অঞ্চলের সঙ্গে চীনের ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে। যেহেতু অন্যান্য সভ্যতার তুলনায় আপেক্ষিকভাবে বিশ্বে পশ্চিমা শক্তি হ্রাস পাচ্ছে, সেহেতু এক দেশের সঙ্গে অন্য দেশের বা এক ভাষাভাষী লোকের সঙ্গে অন্য ভাষাভাষী লোকের যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষার ব্যবহারও হ্রাস পেতে শুরু করেছে। যদি দূরবর্তী ভবিষ্যতে চীন বিশ্বে প্রধান পশ্চিমা শক্তিকে নির্বাসনে পাঠিয়ে দেয়, তাহলে ইংরেজিও বিদায় হবে এবং তার স্থলে ম্যান্ডারিন ভাষা হবে বিশ্বে লাঙ্গুয়া ফ্রাঙ্কা। প্রাক্তন কলোনিগুলো স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে এবং এক পর্যায়ে তারা সাম্রাজ্যবাদী শক্তির নিকট থেকে স্বাধীনতা লাভ করতে সমর্থ হন। এর ফলে জাতীয়তাবাদী এলিট গলা কলোনিয়াল সাম্রাজ্যবাদী সংস্কৃতিকে পরিত্যাগ করে নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং সভ্যতাকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ হন এবং এভাবে নিজস্ব পরিচয় ব্যক্ত করতে থাকেন। তবে স্বাধীনতা অর্জনের পর এই জাতীয়তাবাদী এলিটগণ জনগণ থেকে নিজেদেরকে পৃথক এবং উচ্চ মার্গের বলে ভাবতে শুরু করেন এবং ইংরেজি, ফরাসি বা অন্যান্য পশ্চিমা প্রধান ভাষার উপর তাদের দক্ষতাকে এক্ষেত্রে তারা কাজে লাগাতে থাকেন। অপাশ্চাত্য সমাজে দুটো পরস্পর বিরোধী প্রবণতা দেখা যায়। একদিকে ইংরেজি ভাষা উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কেননা আন্তর্জাতিক চাহিদার কারণে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি লাগবে। আবার অন্যদিকে নিজস্ব ভাষাকে এগিয়ে নেবার জন্য সামাজিক ও রাজনৈতিক চাপ রয়েছে প্রবল। যেমন উত্তর আফ্রিকায় আরবি ফরাসি ভাষার স্থলাভিষিক্ত হতে চলেছে। উর্দু ভাষা পাকিস্তানে ইংরেজি ভাষার বিপরীতে ব্যবহৃত হচ্ছে। ভারতেও দেশজ ভাষা ইংরেজিকে প্রতিস্থাপিত করতে সচেষ্ট রয়েছে। এ ধরনের ঘটনা ঘটার বিষয়ে ভারতীয় শিক্ষা কমিশন 1948 সালেই আজ করতে পেরেছিল, যখন তারা যুক্তি দেখান যে ইংরেজির ব্যবহার জাতিকে দুটি ভাগে বিভক্ত করছে, যারা ক্ষুদ্র কিন্তু শাসক, আবার যারা সংখ্যাধিক্য কিন্তু শাসিত। কেউ কেউ অন্যদের ভাষায় কথা বলতে সক্ষম নয় এবং উভয়েই পরস্পরের সঙ্গে যোগাযোগে অক্ষম। কিন্তু 40 বছর ইংরেজি এলিট ভাষা হিসেবে অটল থাকে এবং সেখানে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যেখানে ধরে নেওয়া যায় একটি কৃত্রিম অবস্থা, যেখানে গণতন্ত্রের জন্য সর্বজনীন ভোটাধিকার কার্যকর রাখতে হয়। কিন্তু ইংরেজি ভাষাভাষী ভারতীয় আর রাজনৈতিকভাবে সচেতন ভারতের মধ্যে ভিন্নতা পরিদৃষ্ট হয় অধিক থেকে অধিকতরভাবে এবং এ অবস্থা কার্যত সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতাকে উস্কে দিচ্ছে, যার একদিকে থাকছে গুটি কতক পদস্থ ইংরেজি জানা মানুষ এবং অন্যদিকে রয়েছে মিলিয়ন মিলিয়ন ভোটার যারা তা জানে না। তবে যেভাবেই হোক না কেন, অপাশ্চাত্য দেশে সরকারি কাজকর্ম আজকাল অধিকাংশ ক্ষেত্রেই নিজস্ব ভাষায় করা হচ্ছে। এর ফলে পাশ্চাত্য ভাষাগুলোর প্রভাব প্রতিপত্তির হ্রাস পাচ্ছে। সোভিয়েত সাম্রাজ্য এবং শীতল যুদ্ধাবসানের পর সোভিয়েত যুগে যেসব ভাষা দমিয়ে রাখা হয়েছিল কিংবা বিস্মৃত হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল, সেসব ভাষা নতুন উদ্যমের সঙ্গে বিস্তার লাভ করতে শুরু করে।
প্রায় সকল প্রাক্তন সোভিয়েত রিপাবলিকে তাদের ঐতিহ্যবাহী ভাষাগুলো পুনঃজাগরিত হতে থাকে। ইস্টোনীয়, লাটভীয়, ইউক্রেনীয়, জর্জিয় এবং আর্মেনীয় ভাষা সেখানকার জাতীয় ভাষা হিসেবে স্বাধীন দেশে মর্যাদার উচ্চাসন লাভ করেছে। মুসলমান অধ্যুষিত রিপাবলিকগুলোতেও অনুরূপ ঘটনাই ঘটেছে। আজারবাইজান, কুর্জিস্তান, টার্কমিনিস্তান এবং উজবেকিস্তান তাদের রুশ শাসকদের প্রবর্তিত সাইরেলিক হস্তলিপি পরিত্যাগ করে প্রাক্তন তুর্কি ধারায় পাশ্চাত্য হস্তলিপিতে প্রত্যাবর্তন করেছে। অন্যদিকে ফার্সি ভাষা অধ্যুষিত তাজিকিস্তান ফার্সির স্থলে আরবি হস্তলিপি প্রবর্তন করেছে। সার্বীয়রা আজকাল তাদের ভাষাকে সার্বীয় ভাষা বলে অভিহিত করতে গর্ববোধ করে থাকেন এবং তারা এটি করতে গিয়ে সার্বীয় ক্রোয়াট থেকে সরে এসেছে। একইভাবে ক্রোয়াটেরা আজকাল তাদের ভাষাকে ক্রোয়েশি ভাষা বলে অভিহিত করে থাকে এবং তাদের ভাষায় তুর্কি ভাষার ও অন্যান্য বিদেশি ভাষার শব্দগুলোকে পরিশোধিত করছে। তুর্কি এবং আরবি থেকে আগত ভাষার স্তর বা কণাগুলো যা অটোমান সাম্রাজ্যের 450 বছরের শাসনের ফলে এসে জমেছিল তা আবার বসনিয়ায় ফিরে আসতে শুরু করেছে। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষা এবং পরিচয় সংক্রান্ত অন্যান্য উপাদানগুলো পরিবর্তিত হওয়া সভ্যতার আর এক দিক। সুতরাং ক্ষমতা এবং ভাষার মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ। ধর্ম ভাষার চেয়ে ধর্ম অপেক্ষাকৃতভাবে বিশ্বজননের চেতনায়নে যেন একটু এগিয়ে রয়েছে। বিংশ শতাব্দীর শেষের দিকে বিশ্বব্যাপী ধার্মিক পুনরুত্থানের একটি প্রচেষ্টা লক্ষ্য করা যায়। এ ধরনের পুনরুত্থানকে দুভাবে ব্যাখ্যা করা যায়। ১. ধর্মীয় চেতনার বিকাশ এবং তার ফলাফল। ২. ধর্মীয় মৌলবাদের উত্থান। এই পুনরুত্থান অন্যদিকে বিভিন্ন ধর্মের মধ্যে ভিন্নতাবোধকে উস্কে দিয়েছে। অবশ্য ধর্মান্তরিত হওয়ার বিষয়ে এক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয়নি। ধর্মের প্রতি অনুগত থাকা বা মনে প্রাণে লেগে থাকার উপাত্ত ভাষার বিষয়ে যেমন স্বচ্ছ এবং উত্তমভাবে পাওয়া গিয়েছে, ধর্মের ক্ষেত্রে উপাত্তসমূহ কিন্তু তত নির্ভরযোগ্য বলে মনে হয় না। টেবিল ৩.৩-এ ধর্মের প্রতি অনুগত থাকার উপাত্ত উপস্থাপন করা হলো। এই উপাত্ত উৎস ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এই উপাত্ত ও অন্যান্য উৎস থেকে জানা যায় যে ধার্মিক চেতনার আপেক্ষিক শক্তি বিশ্বে পূর্বের তুলনায় তেমন একটা নাটকীয় হেরফের ঘটেনি। যে বিষয়টি লক্ষণীয় তা হল পরিবর্তন ঘটেছে একটি ক্ষেত্রে। 1900 সাল থেকে 1980 সাল পর্যন্ত ধর্মের বিষয়ে বিশ্বাসী নন এবং নিরীশ্বরবাদীর সংখ্যা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। 1900 সালে যেখানে এ সংখ্যা ছিল শতকরা 0.2 সেখানে 1980 সালে এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় শতকরা 20.9 ভাগে। এ থেকে বলা যায় একটা বিরাট সংখ্যক মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ধর্মের প্রতি অবিশ্বাসীদের সংখ্যা শতকরা 20.7 বৃদ্ধির সঙ্গে চৈনিক লোকজ ধ্যানধারণা থেকে সরে আসার একটি যোগসূত্র রয়েছে। এক্ষেত্রে হ্রাস পেয়ে 1900 সালে এ সংখ্যা ছিল শতকরা 19.5 আর 1980 সালে হ্রাস পেয়ে দাঁড়ায় শতকরা 4.5 ভাগে। এর হ্রাস বৃদ্ধির সঙ্গে কমিউনিজমের একটি প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে, অর্থাৎ চীনে কোক ধর্ম থেকে অতি সহজে একটি বিরাট অংশ কমিউনিজমের প্রভাবে ধর্মে অবিশ্বাসী হয়ে উঠেছিল। উপাত্ত থেকে দেখা যায় যে বিশ্ব জনসংখ্যার একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ধর্মান্তরগ্রাহী দুটো বড় ধর্ম ইসলাম এবং খ্রিস্ট ধর্মের প্রতি বিগত 80 বছর কিছুটা ঝুঁকে গড়েছে। পাশ্চাত্যে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা 1900 সালে ছিল শতকরা 26.9 ভাগ, 1980 সালে এসে তা বেড়ে দাঁড়ায় শতকরা 30 ভাগে। 1900 সালে মুসলমানের সংখ্যা যেখানে ছিল শতকরা 12.4 ভাগ, সেখানে 1980 সালে এসে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 16.5 ভাগে। 19 এবং 20 শতাব্দীতে এ দুটো ধর্ম আফ্রিকা, দক্ষিণ কোরিয়াতে বৃদ্ধি পেয়েছে বেশি। সমাজের আধুনিকতা হয়েছে দ্রুতগতিতে, সেই সঙ্গে ধর্ম দুটো তুলনামূলকভাবে পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে সমর্থ হয়েছে। তবে ওইসব সমাজে পাশ্চাত্য সভ্যতার দিকে পরিবর্তনের ধারক ও বাহক হিসেবে নব্য ক্লাসিকীয় অর্থনীতিবিদ অথবা গণতন্ত্রের জন্য জীবন বলি দেওয়ার মতো এলিটগণ কিংবা বহুজাতিক কর্পোরেশনের চেয়েও বেশি শক্তিশালী অবদান কিন্তু খ্রিস্টীয় মিশনারিদের। অ্যাডাম স্মিথ কিংবা টমাস জেফারসন কেউই মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক, নৈতিক এবং অন্যান্য সামাজিক চাহিদা, বিশেষত শহরে জনগণ যারা প্রথম বা দ্বিতীয় প্রজন্মের শহরে হয়েছে, তাদের উপযুক্ত প্রয়োজন মেটাতে পারেননি। যীশু খ্রিস্ট হয়তো পারেননি, কিন্তু এক্ষেত্রে তার অনুসারীদের জন্য একটি উত্তম সুযোগ সৃষ্টি হয়েছে।
ধারণা করা যায় সুদূর ভবিষ্যতে মোহাম্মদ জয়ী হয়ে বেরিয়ে আসবেন। খ্রিস্ট ধর্ম প্রাথমিকভাবে ধর্মান্তরণের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং ইসলাম ছড়িয়ে পড়েছিল ধর্মান্তরণ এবং পুনর্জন্মের মাধ্যমে। সমগ্র বিশ্বে 1980 সালে খ্রিস্টান জনসংখ্যা ছিল শতকরা 30%, কিন্তু বর্তমানে তার হ্রাস পাচ্ছে এবং মোটামুটি প্রবণতা যাচাই করে অনুমান করা যায় 2025 সালে এ ভাগ হ্রাস পেয়ে শতকরা 25-এ এসে দাঁড়াবে। মুসলমান জনগোষ্ঠীর অত্যন্ত উচ্চ জন্মহারে ভবিষ্যতে বিশ্বে মুসলমান জনসংখ্যা দানবিকভাবে বৃদ্ধি পাবে এবং বর্তমানে তা শতকরা 20 ভাগে এসে দাঁড়িয়েছে, আর ভবিষ্যতে তা খ্রিস্টান জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা যায়। এইভাবে বলা যায় 2025 সালে মুসলমানের সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার শতকরা 30 ভাগে গিয়ে ঠেকবে। সার্বজনীন সভ্যতা। উৎস: সার্বজনীন সভ্যতার ধারণাটি স্বতন্ত্রভাবে পশ্চিমা সভ্যতাজাত। 19বিংশ শতাব্দীর সেই ধারণা সাদা মানুষদের দায়িত্ব থেকে পশ্চিমা বিশ্বে জন্ম নেয়ার রাজনৈতিক, অর্থনৈতিক আদর্শগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেয়া এবং সেভাবে বিশ্বের অন্যান্য সমাজের উপর তাদের কর্তৃত্ব করার বোধ সৃষ্টি হয়। বিংশ শতাব্দীর শেষ পর্যায়ে এসে সার্বজনীন সভ্যতার নামে পশ্চিমা বিশ্বে লালিত পালিত সংস্কৃতির দ্বারা অবশিষ্ট বিশ্বকে সাংস্কৃতিকভাবে পদানত করার কাজটি সম্পন্ন হতে থাকে এবং বিশ্বের অবশিষ্ট সমাজে পশ্চিমা বিশ্বে উদ্ভাবিত সার্বজনীনতা, মূল্যবোধ, আদর্শ ও প্রাতিষ্ঠানিক কার্যাদি চাপিয়ে দেওয়ার প্রবণতা গতি পেতে থাকে। সত্যি কথা হল, সার্বজনীনতা এমন একটি মতাদর্শ যা পশ্চিমা বিশ্বের সম্পত্তি এবং যা অবশিষ্ট বিশ্বের সভ্যতার সঙ্গে সংঘাতপূর্ণ। তবে লক্ষণীয় বিষয় হল, অবশিষ্ট বিশ্ব থেকে অভিবাসী হয়ে পশ্চিমা বিশ্বে আগত কিছু বুদ্ধিজীবী যেমন নাইপল এবং ফুয়াদ আজিমি বিশ্বব্যাপী একটি সার্বজনীন বা একক সভ্যতার পক্ষে ওকালতি করে গিয়েছেন। তবে এখানে একটি মৌলিক প্রশ্ন দেখা দেয়: কে আমি? সাদা চামড়ার মানুষের অনুসারী নিগ্রো? একজন আরব দেশীয় বুদ্ধিজীবী অবস্থাকে এভাবে ব্যাখ্যা করতে প্রয়াসী হয়েছেন, যা অভিবাসীদের জন্য প্রযোজ্য। তাই দেখা যায় সার্বজনীন সভ্যতার ধারণা বিশ্বের অপাশ্চাত্য সভ্যতার দ্বারা খুব কমই সমর্থিত হচ্ছে। অপাশ্চাত্যরা এটিকে পাশ্চাত্য হিসেবেই দেখছেন, আর পাশ্চাত্যরা দেখছেন সার্বজনীন হিসেবে। পশ্চিমারা রাজদূতের মতো কাজ করে যাচ্ছে। তারা বৈশ্বিক সমন্বয় বা সংহতির চেষ্টা করছে, বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে যোগাযোগ সৃষ্টি করছে। তার প্রতিক্রিয়াস্বরূপ অপাশ্চাত্য সমাজ পশ্চিমা বিশ্বের এসব কার্যকলাপকে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী ও আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছে। একক বিশ্ব হিসেবে দেখার প্রচেষ্টাকে অপাশ্চাত্য সমাজ তাদের জন্য একটি বিপজ্জনক হুমকি হিসেবে গণ্য করছে। সার্বজনীন সভ্যতার আগমন ঘটেছে এমন একটি ধারণার পক্ষে 3টি যুক্তি দেখানো হয়ে থাকে, যথা: প্রথমত, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বব্যাপী উদারনৈতিক গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে এবং বলা হয় যে স্বচ্ছ সংঘাতের বিশ্ব ইতিহাসের সমাপ্তি ঘটেছে। তবে এ যুক্তির সারবত্তা নিয়ে সন্দেহ রয়েছে এবং এটি মিথ্যা ধারণার উপর প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। শীতল যুদ্ধের সময় মনে করা হতো যে কমিউনিজমের বিকল্প হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র। এটি কমিউনিজম পতনের প্রথম ফসল। তাহলে বলা যায় সার্বজনীনতা একটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ফসল। অবশ্য বলতে হয়, নানা রকমের কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থা রয়েছে। রয়েছে জাতীয়তাবাদ, সংস্থাবাদ, বাজারভিত্তিক কমিউনিজমও, যা চীনের উদাহরণ, এবং বলা বাহুল্য এ সবই বর্তমান বিশ্বে চালু রয়েছে বহাল তবিয়েতে। আরও রয়েছে সকল ধরনের ধর্মীয় মতাদর্শ এবং এর বিপরীতে আছে লৌকায়িত সেকুলার আদর্শ। সম্ভবত বর্তমান বিশ্বে ধর্ম এবং ধর্মই সবচেয়ে উল্লেখযোগ্য বা কেন্দ্রীয় শক্তি, যা মানুষকে বিশেষ লক্ষ্যে অনুপ্রাণিত ও জড়ো করে চলেছে। এটি ভাব্য নির্ভেরেশ প্রগলভতা যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব এখন পশ্চিমাদের হাতের মুঠোয় সকলের জন্য এসেছে, আর মুসলমানগণ, চীনারা, ভারতীয়রা এখন পশ্চিমা উদারনীতিবাদকে তাদের একমাত্র বিকল্প হিসেবে আন্তরিকভাবে আলিঙ্গন করবে। শীতল যুদ্ধ সময়ের বিভেদ বিদূরিত হয়েছে, কিন্তু আরও সাংঘাতিক ও মৌলিক মানবতাবিরোধী বিভেদ রয়েছে, যা নৃগোষ্ঠী, ধর্ম এবং সভ্যতা সংক্রান্ত, এবং বলতেই হয় এই বিভেদ আরও বেশি দ্বন্দ্ব ও সংঘাতপ্রবণ। তাই নতুন ধরনের দ্বন্দ্ব ও সংঘাত যে আসবে তা জলজ্জন্ত ও নিশ্চিত।
দ্বিতীয়ত মানুষের মধ্যে বিভিন্ন ধরনের পরস্পর ক্রিয়া ও সহযোগিতার গতি পূর্বের চেয়ে বহুগুণ বেড়ে চলেছে, যেমন ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, ভ্রমণ, মিডিয়া, বিদ্যুৎ নির্ভর যোগাযোগ মাধ্যম ইত্যাদির ফলে বিশ্বব্যাপী একটি অভিন্ন কৃষ্টির উদ্ভব হচ্ছে। যাতায়াত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ ও যাতায়াত সহজ এবং সস্তা হয়ে এসেছে। তাছাড়া অতি সহজে টাকা পয়সা, পণ্য সামগ্রী, মানুষজন, জ্ঞান বিজ্ঞান, ধ্যান ধারণা ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। উল্লিখিত বিষয়ে নিঃসন্দেহে বলা যায় আন্তর্জাতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে এসব কর্মকাণ্ড কি মানুষকে শান্তি, সৌহার্দ্য ও জীবনমুখী করছে, নাকি তার বিরুদ্ধ শক্তি তথা দ্বন্দ্ব সংঘাত বাড়তে সহায়তা করছে, এটি একটি বড় জিজ্ঞাসা। একটি ধারণা রয়েছে যে এ ধরনের তৎপরতা জাতিতে জাতিতে যুদ্ধের ঝুঁকি হ্রাস করছে। যদিও এরকম বক্তব্য প্রমাণিত নয়, তবে এই সম্পর্কে কিছু নজির বিশ্বে বর্তমানে রয়েছে বলে মনে করা হয়। 1960 থেকে 1970-এর মধ্যে বিশ্বে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছিল এবং এটি শীতল যুদ্ধাবসান পর্যন্ত অব্যাহত ছিল। 1913 সালে অবশ্য বিশ্বে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। তার পরের কয়েক বছর জাতিতে জাতিতে যুদ্ধ এবং নরহত্যার কারণে এই গতি থমকে গিয়েছিল। যদি সত্যি আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধ প্রতিরোধ করতে না সক্ষম হয়, তাহলে কখন এবং কিভাবে তা ঘটে? অতীতের নজির মোটেই এ বক্তব্য সমর্থন করে না যে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্বে শান্তি, সৌহার্দ্যের পরিবেশ বৃদ্ধি করতে পারে। 1990-এর দশকে পরিচালিত গবেষণা এসব বিষয়কে আরও প্রশ্নবিদ্ধ করেছে। একটি গবেষণা এভাবে মন্তব্য করেছে যে বাণিজ্যের সংখ্যা বৃদ্ধি নিঃসন্দেহে একটি বিবাদ সৃষ্টিকারী শক্তি এবং আন্তঃঐতিক রাজনীতির জন্য এটি আরও প্রযোজ্য। আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক টানাপোড়েন বাড়ায়, তাই তা আন্তর্জাতিক সুস্থিরতা ও শান্তি বৃদ্ধি করতে পারে না। আরও একটি গবেষণা গোষ্ঠী এভাবে মন্তব্য করেছেন যে উচ্চমার্গের অর্থনৈতিক সহযোগিতা ও পরস্পর নির্ভরতা প্রকৃতপক্ষে কখনও শান্তিপ্রবণ বা যুদ্ধপ্রবণ কোনোটিই নয়। অর্থনৈতিকভাবে পারস্পরিক নির্ভরতা কেবল তখনই শান্তির জন্য আশীর্বাদ হতে পারে যখন রাষ্ট্র উচ্চমার্গের বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে ভবিষ্যতের জন্য বদ্ধভাবে প্রতিক্রিয়াশীল। রাষ্ট্র যদি উচ্চমার্গের পরস্পর সম্পর্ক বজায় রাখতে আন্তরিক না থাকে, তাহলে সেখানে যুদ্ধ অবশ্যভাবীভাবে এসে যেতে পারে। বাণিজ্য ও যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের নির্বিশেষে সকলের মধ্যে সাধারণ শান্তিবোধের উন্মেষের ব্যর্থতা সমাজবিজ্ঞানে একটি শ্বাসবায়ুরোধক ব্যঞ্জনা বই কিছু নয়। সমাজ মনস্তত্ত্বে দেখা যায় মানুষ অন্যদের থেকে নিজেদেরকে কিছু বিষয় সবসময় পৃথক ভেবে তৃপ্তি লাভ করে। যে কেউ নিজেকে অন্যদের থেকে চারিত্রিকভাবে পৃথক ভেবে গর্বিত হয়। নারী জাতির ক্ষেত্রে এই মনস্তত্ত্বটি আরও সত্য বলে গবেষণার ফলাফলে দেখা যায়। মানুষ তাদের পরিচয় এভাবে পৃথক করে যে তারা কি নয়। বাণিজ্য, যোগাযোগ, ভ্রমণ ইত্যাদি বৃদ্ধির সাথে সাথে পরস্পরের মধ্যে আন্তঃসম্পর্ক বহুগুণ বেড়ে চলেছে। তবে এতে মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি ও সভ্যতাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে। দুইজন ইউরোপীয়, একজন জার্মান, অন্যজন ফরাসি, যখন একজন অপরজনের সঙ্গে আন্তঃসম্পর্ক ও পরস্পর ক্রিয়া সম্পাদন করে, তখন কিন্তু তারা একজন জার্মান এবং অন্যজন ফরাসি হিসেবেই তা করে। দুইজন ইউরোপীয়, একজন জার্মান এবং অন্যজন ফরাসি যখন দুইজন আরবীয়, যাদের একজন সৌদি এবং অন্যজন মিশরীয়, পরস্পর কাজে অংশ নেয়, তখন কিন্তু তারা প্রথম দুইজন ইউরোপীয় এবং শেষোক্ত দুইজন আরবীয় হিসেবে অংশ নেয়। সাধারণত উত্তর আফ্রিকার ফরাসি দেশে অভিবাসী হিসেবে উক্ত অভিবাসী ফরাসিদের বিরাগভাজন হয়ে থাকেন, কিন্তু একই সঙ্গে দেখা যায় সেখানে ইউরোপীয় ক্যাথলিক থেকে অভিবাসন জোরদার হচ্ছে। আমেরিকানরা কানাডা এবং ইউরোপীয় দেশের বিনিয়োগে বিরাগভাজন নন, কিন্তু তাদের দেশের জাপানি বিনিয়োগ সহ্য করতে তাদের কষ্ট হয়। ডোনাল্ড হরোভিচ বলেন, একজন নাইজেরীয় লাগোসে একজন আইবো বা অনিচ্ছা আইবো লন্ডনে সে একজন নাইজেরীয়, আর আমেরিকা যুক্তরাষ্ট্রে সে একজন আফ্রিকান। সমাজবিজ্ঞানে বৈশ্বিকরণের তত্ত্বে প্রায় অনুরূপ সিদ্ধান্ত দিতে চাওয়া হয়েছে। তারা বলতে চান, ক্রমান্বয়ে বৈশ্বিকরণ বিশ্বে ঐতিহাসিকভাবে একটি মাত্রা পর্যন্ত সভ্যতা সংক্রান্ত এবং সামাজিক ও অন্যান্য পরস্পর নির্ভরতার কর্মপদ্ধতি তরতর করে বেড়ে ওঠা সচেতনতা আসলে সভ্যতা, সামাজিকতা এবং নৃতাত্ত্বিক নিজস্ব অনুভূতিকে বিরক্তিকর অবনতির দিকে ধাবিত করছে। পৃথিবীব্যাপী ধর্মভিত্তিক পরস্পর শত্রুতার মধ্যে ঐশ্বরিক অবস্থার ভিতরে প্রত্যাবর্তন আসলে একটি সঙ্গ বিশ্বের প্রতি জনগণের চেতনা ও ইচ্ছার প্রকাশ বিশেষ। পশ্চিমা বিশ্ব এবং আধুনিকীকরণ।
একটি একক বা সার্বজনীন সভ্যতার আবির্ভাব ঘটেছে এ বক্তব্যের পক্ষে আরও যে যুক্তি দেখানো হয় তা হল অষ্টাদশ শতাব্দী থেকে বিশ্বে আধুনিকীকরণের একটি বড় ধরনের কার্যক্রম ও প্রক্রিয়া চলে আসে যা কার্যত সার্বজনীন সভ্যতার বিকাশের সহায়ক শক্তিরূপে কাজ করছে। শিল্পায়ন, নগরায়ন, শিক্ষা এবং অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা বৃদ্ধি, শিক্ষা বিস্তার, সম্পদের পরিমাণ বৃদ্ধি, সামাজিক কাজে সমবেত হওয়ার প্রবণতা এবং পেশার বিভিন্নকরণ ও সমাজের ব্যবস্থাপনার মান বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলোকে আধুনিকায়নের মানদণ্ড বলা যায়। অষ্টাদশ শতাব্দীর শুরুতে বিজ্ঞান এবং প্রযুক্তিগত স্থান এবং দক্ষতা বৃদ্ধির কারণে মানুষের পক্ষে তা ব্যবহার করে প্রকৃতি ও পরিবেশকে নিয়ন্ত্রণ করে জীবনযাত্রাকে সহজ ও সুলভ করার ফলে আধুনিকায়ন প্রচেষ্টা গতি পেয়েছে। আধুনিকায়ন একটি বৈপ্লবিক প্রক্রিয়া যার ভেতর দিয়ে সমাজ আদিম অবস্থা থেকে পরিবর্তিত হয়ে সভ্য সমাজে রূপ নেয়। অর্থাৎ সভ্যতার আবির্ভাবের যাত্রা শুরু হয়েছিল টাইগ্রিস ইউফ্রেটিস উপত্যকার নীল নদীর তীরে এবং ইন্ডাস এলাকায় খ্রিস্টের জন্মের প্রায় ৫,০০০ বছর আগে। মনোভাব, মূল্যবোধ, জ্ঞান ও মেধা এবং দৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে একটি আধুনিক সমাজ থেকে গতানুগতিক সমাজ প্রায় রাত দিনের মতো তফাৎ। একথা সত্য, সভ্যা পশ্চিমা বিশ্বই প্রথম সমাজকে আধুনিকায়নের দিকে ধাবিত করেছিল। অবশিষ্ট সমাজ পাশ্চাত্যের ন্যায় যখন শিক্ষা, কাজকর্ম, সম্পদ, শ্রেণীবিন্যাস, যুক্তিনির্ভরতা প্রভৃতি আধুনিক সংস্কৃতি অর্জন করে তখন ওই সমাজকে আধুনিক সমাজ বলা যায় এবং প্রকারান্তরে যা বিশ্বব্যাপী সার্বজনীন সংস্কৃতিরই প্রতিচ্ছবি। গতানুগতিক ও আধুনিক সমাজের ভেতরে তফাতের বিষয়টি মোটামুটিভাবে বিতর্কের ঊর্ধ্বে। বিশ্বে খুবই স্পষ্টভাবে কিছু সমাজ রয়েছে যে সমাজগুলো খুবই আধুনিক, আবার এখনও অনেক সমাজ রয়েছে যে সমাজগুলো গতানুগতিক। সুতরাং এ প্রশ্নে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সমাজগুলোর মধ্যে কোনো প্রকার একক মাত্রা নেই। কিন্তু যখন সকল সমাজ গতানুগতিক থাকে তখন বিষয়টি কেমন দাঁড়ায়? এই বিশ্ব মাত্র কয়েক শতাব্দী ধরে চলে আসছে, তাহলে কি বলা যায় অদূর বা সুদূর ভবিষ্যতে বিশ্বে একটি একক বা সার্বজনীন সংস্কৃতির বিকাশ ঘটবে? এ প্রশ্নের উত্তর হবে সম্ভবত না। ব্রাডেউল যুক্তি দেখান যে মেংয়ের চীন মোটামুটিভাবে ভ্যালোইস ফ্রান্সের বেশি নিকটে ছিল যতটা পঞ্চম রিপাবলিকের সময় মাও সেতুংয়ের চীন ফ্রান্সের নিকটে ছিল। আধুনিক সমাজগুলো মোটামুটি দুটো কারণে গতানুগতিক সমাজের চেয়ে একে অন্যের সঙ্গে সহজে মিলে যেতে পারে। প্রথমত, আধুনিক সমাজে এক দেশের সঙ্গে অন্য দেশের পারস্পরিক ক্রিয়া বৃদ্ধি পাওয়ার দরুন হয়তো একক বিশ্বজনীন বা সার্বজনীন সভ্যতার উদ্ভব না ঘটলেও বলা যায় এর ফলে এমন একটি সুযোগ সৃষ্টি হয়েছে যেখানে এক সমাজ থেকে অন্য সমাজে অতি সহজে প্রযুক্তি, আবিষ্কার, উদ্যোগ, বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত দ্রুত গতিতে অদলবদল করা সম্ভব হয়, যা কিনা গতানুগতিক সমাজে সম্ভব নয়। দ্বিতীয়ত, গতানুগতিক সমাজ মূলত কৃষি নির্ভর সমাজ। অন্যদিকে আধুনিক সমাজ শিল্পভিত্তিক সমাজ, যেখানে হস্তশিল্প থেকে ধ্রুপদী বৃহৎ শিল্প এমনকি আধুনিক বিজ্ঞান ও যানভিত্তিক শিল্প থাকে। কৃষিক্ষেত্রে প্রকৃতির ওপর নির্ভরতা রাখতে হয়, অন্যদিকে শিল্পভিত্তিক সমাজে প্রকৃতির ওপর নির্ভরতা তেমন নেই বললেই চলে। কৃষি ব্যবস্থার ভিন্নতা নির্ভর করে মাটির গুণাগুণ, আবহাওয়াগত পার্থক্য, ভূমি বণ্টন ব্যবস্থা এবং এর মালিকান্য এবং সরকারের নীতির ওপর। উইথফোজলের জলশক্তি বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত সভ্যতা তত্ত্বের মতে প্রচুর পরিমাণ জলসেচের ওপর কৃষির সাফল্য অনেকাংশে নির্ভরশীল এবং এজন্য তা প্রকারান্তরে কেন্দ্রীভূত সরকার এবং আমলাতন্ত্র নির্ভর হয়ে পড়ে, কেননা এসব কাজের ব্যয় মেটাতে সবসময় আমলাতন্ত্রকে এগিয়ে আসতে হয়। এর ব্যতিক্রম খুবই কমই ঘটে থাকে। তাছাড়া নানাবিধ কারণে কৃষি পরিবেশ এবং অঞ্চল নির্ভর। অন্যদিকে শিল্প কিন্তু তেমন নয়। শিল্পের সম্পর্ক সমাজ কাঠামোর ভিন্নতার ওপর যতটা বর্তায়, ভূগোলের ওপর ততটা বর্তায় না। তাই শিল্পের মাধ্যমে সমাজ একীভূত হওয়ার সুযোগ অনেক বেশি। শিল্পের অগ্রগতি একক বিশ্ব সভ্যতা সৃষ্টির পক্ষে বলে অনেকে ভেবে থাকেন। তাহলে দেখা যায় গতানুগতিক সমাজের তুলনায় আধুনিক সমাজের অনেক কিছুই সকলের জন্য সাধারণ, কমন। কিন্তু এর অর্থ কি এই যে সমাজ আগামীতে একে অন্যের সঙ্গে মিলে যাবে বা সকল সমাজ এক রূপ ধারণ করবে? তারা যা বলতে চান তা হলো এই রকম একটি ধারণা প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে যে আধুনিক সমাজ একটি একক সমাজ। এ ধারণাটি হলো পাশ্চাত্যের ধরন, আর আধুনিক সভ্যতা হলো পাশ্চাত্য সভ্যতা, আর পাশ্চাত্য সভ্যতা হলো শুধুমাত্র পাশ্চাত্য সভ্যতা এবং পাশ্চাত্য সভ্যতা হলো আধুনিক সভ্যতা। এটি অবশ্য একটি সম্পূর্ণ ভুল ধারণার ওপর প্রতিষ্ঠিত।
অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য সভ্যতার উদয় হয়েছে এবং পরবর্তী শতাব্দীগুলোতে তা শরীরে পুষ্টি পেয়েছে। পাশ্চাত্য আসলে আধুনিক পাশ্চাত্য হওয়ার অনেক পূর্বেই পাশ্চাত্য ছিল। পাশ্চাত্যের কেন্দ্রীয় বৈশিষ্ট্য যা তাকে অবশিষ্ট সভ্যতা থেকে পৃথক করে তা হল এটি পাশ্চাত্যকে অনেক পূর্বেই আধুনিক করে ফেলে। তাহলে কি বলা যায় পাশ্চাত্যের বিশেষত্ব হচ্ছে পাশ্চাত্য আধুনিক হওয়ার শত বৎসর পূর্বেই পাশ্চাত্য ছিল? অবশ্য এ প্রশ্নের উত্তর বিভিন্ন বিজ্ঞজন বিভিন্নভাবে দিয়েছেন। ধ্রুপদী উত্তরাধিকারত্ব সভ্যতা সম্পর্কিত তৃতীয় প্রজন্ম হিসেবে পাশ্চাত্য পূর্বের সভ্যতাসমূহ থেকে অনেক কিছুই অর্জন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল ধ্রুপদী সভ্যতার উত্তরাধিকারত্ব। ধ্রুপদী সভ্যতা থেকে পাশ্চাত্য সভ্যতা অনেক কিছুই পেয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল গ্রিক দর্শন ও তার যুক্তিবাদ, রোমান আইন, ল্যাটিন ভাষা এবং খ্রিস্টীয় ঐতিহ্য। ইসলামিক ও অর্থোডক্স সভ্যতাও ধ্রুপদী সভ্যতার উত্তরাধিকার হিসেবে কিছু পেয়েছে। তবে পশ্চিমা সভ্যতা যতটুকু পেয়েছে ততটুকু তারা পেতে পারেনি। ক্যাথলিকতন্ত্র এবং প্রোটেস্ট্যান্ট তন্ত্র পাশ্চাত্য খ্রিস্টানতন্ত্র প্রথমে ক্যাথলিক তন্ত্র এবং পরবর্তীতে ক্যাথলিক তন্ত্র ও প্রোটেস্ট্যান্ট তন্ত্র হিসেবে দৃশ্যপটে আবির্ভূত হয়, যা প্রকৃতপক্ষে ঐতিহাসিকভাবে পাশ্চাত্য সভ্যতার ওপর এককভাবে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি সহস্রাব্দে এখন যাকে আমরা পাশ্চাত্য সভ্যতা বলে ডেকে থাকি, বাস্তবিক পক্ষে তা আসলে পাশ্চাত্য খ্রিস্টীয় জগৎ বই কিছু নয়। খ্রিস্টের অনুসারীদের মধ্যে একটি স্বতন্ত্র ধর্মী সমাজ ও মানবতা বোধ ছিল, যা তাদেরকে টার্ক, মুর্স, বাইজেন্টাইন এবং অন্যান্যদের থেকে পৃথক মর্যাদায় সমাসীন করেছিল। এবং সত্যি হল এই যে ষোড়শ শতাব্দীতে পাশ্চাত্যরা অবশিষ্ট বিশ্বে গিয়েছিল মূলত ঈশ্বর ও সোনার জন্য, গড অ্যান্ড গোল্ড। ক্যাথলিক চার্চের সংস্কার আন্দোলন ও সংস্কার বিরোধী আন্দোলন এবং খ্রিস্টান জগতে বিভেদ আসলে উত্তরে প্রোটেস্ট্যান্ট তন্ত্র এবং দক্ষিণে ক্যাথলিক তন্ত্র হিসেবে দানা বাঁধে। এটি ছিল পশ্চিমা ইতিহাসের একটি অনন্য দিক, যা অর্থোডক্সদের মধ্যে অনুপস্থিত এবং ল্যাটিন আমেরিকার ক্ষেত্রে বিতাড়িত। ইউরোপীয় ভাষাসমূহ ধর্মের পরই ভাষা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের সাংস্কৃতিক জীবনকে এক গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীকে পৃথক করে থাকে। পশ্চিমা বিশ্ব অবশিষ্ট বিশ্ব থেকে তার ভাষার ভিন্নতার দৃষ্টিতে পৃথক। জাপানি, হিন্দি, মান্দারিন, রুশ এবং এমনকি আরবিকে তাদের নিজ নিজ সভ্যতার জন্য কোর ভাষা হিসেবে গণ্য করা হয়ে থাকে। পশ্চিমা বিশ্ব উত্তরাধিকার সূত্রে ল্যাটিন পেয়েছিল। জাতিরাষ্ট্রের আবির্ভাব বিভিন্ন জাতীয় ভাষাকে জাগিয়ে তোলে, কিন্তু তারপরও অন্যান্য ভাষাসমূহ ছিল বৃহত্তরভাবে রোমান ও জার্মান ভাষা গোষ্ঠীভুক্ত। ষোড়শ শতাব্দীর মধ্যে ওইসব ভাষাসমূহ সাধারণত বর্তমান অবস্থায় চলে আসে। আত্মিক এবং পার্থিব জগতের মধ্যে বিচ্ছিন্নতা পাশ্চাত্য জগতের ইতিহাস থেকে জানা যায় যে সেখানে দীর্ঘদিন গির্জা রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে ছিল। ঈশ্বর এবং গির্জা, গির্জা ও রাষ্ট্র, আধ্যাত্মিক কর্তৃত্ব ও পার্থিব কর্তৃত্ব দ্বৈত সত্তা হিসেবে পাশ্চাত্য সভ্যতায় বজায় ছিল। শুধুমাত্র হিন্দু সভ্যতায় ধর্মের সঙ্গে রাজনীতির একটি সুস্পষ্ট পার্থক্য ছিল। ইসলামে ঈশ্বর এবং সিজার একই। চীন এবং জাপানে সিজারই ঈশ্বর, অর্থোডক্সে ঈশ্বর হল সিজারের কনিষ্ঠ অংশ। গির্জা এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য নির্ণয় এবং এ সংক্রান্ত রাষ্ট্র এবং গির্জার মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত সভ্যতাকে একটি বিশেষ ধারায় নিয়ে গিয়েছে, যা অন্য সভ্যতার ক্ষেত্রে বিরল। পাশ্চাত্যের রাষ্ট্র এবং গির্জার কর্তৃত্ব সংক্রান্ত বিভেদ প্রকারান্তরে সীমাহীনভাবে পাশ্চাত্যে স্বাধীনতাবোধ জাগরণে ভূমিকা রাখে। আইনের শাসন সভ্যতার জন্য আইনকে কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করার ঐতিহ্য রোমান সভ্যতা থেকে প্রাপ্ত। মধ্যযুগীয় চিন্তাবিদগণ প্রাকৃতিক আইনের ধারণাটি এগিয়ে নিতে চেয়েছিলেন, যার মাধ্যমে রাজা শাসন কাজ পরিচালনা করবেন। সাধারণ আইনের ধারণা ইংল্যান্ডে জাগ্রত হয় ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে স্বৈরতন্ত্রের অধীনস্থ থাকার সময় আইনের শাসনের ব্যত্যয় ঘটেছিল। আইনের শাসনের ঐতিহ্যই পরবর্তীতে সংবিধানতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে এবং বলা বাহুল্য এর সঙ্গে মানবাধিকার, সম্পত্তির ওপর অধিকারবোধ, অত্যাচারী শাসন রুখবার মনস্তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়েছিল। তবে পাশ্চাত্য ব্যতীত অন্যান্য সভ্যতার বেলায় আইনের শাসনের ধারণাটি তেমন কোনো গুরুত্ব পায়নি, যার দ্বারা কিনা মানুষের চিন্তা ও আচরণকে সুপথে নেওয়া যায়।
সামাজিক বহুলতাবাদ। ঐতিহাসিকভাবে পশ্চিমা সমাজ ব্যাপকভাবে বহুলতাবাদী। ডুইটস বলেন, পাশ্চাত্যের পার্থক্যজনিত দিক হচ্ছে বিভিন্ন স্বয়ংচালিত ও স্বয়ংভর গোষ্ঠীর অস্তিত্ব, যে গোষ্ঠীগুলোর ভিত্তি আত্মীয়তা বা রক্তের সম্পর্কের ওপর গড়ে ওঠেনি। সপ্তম এবং অষ্টম শতাব্দীতে এই গোষ্ঠীগুলো প্রাথমিকভাবে গড়ে উঠেছিল ধর্মীয় আশ্রম, নিষ্ঠুর নির্দেশ, গিল্ড সমূহের ওপর ভিত্তি করে, তা পরবর্তীতে বিভিন্ন সামাজিক বিষয়াদির ওপর তার শেকড় গেড়ে বসে। সংগঠিত গোষ্ঠীগুলো শ্রেণীভিত্তিক বহুলতার দ্বারা আরও সমৃদ্ধ। ওই সময় ইউরোপের সমাজে আপেক্ষিকভাবে শক্তিশালী স্বয়ংভর অভিজাততান্ত্রিক একটি উল্লেখযোগ্য সংখ্যক কৃষক সমাজ, ক্ষুদ্র হলেও প্রভাবশালী ব্যবসায়ী ও বণিক সম্প্রদায় ছিল। সামন্ততন্ত্র ভিত্তিক অভিজাত ব্যবস্থা কিন্তু ইউরোপে জাতিরাষ্ট্রের একটি দৃঢ় ভিত্তি তৈরি করে দিয়েছিল। অন্যদিকে দেখা যায় যে ওই একই সময়ে ইউরোপীয় বহুলতাবাদের বিপরীত চিত্র ছিল রাশিয়া, চীন, অটোম্যান সাম্রাজ্য সহ অবশিষ্ট অপাশ্চাত্য বিশ্বে, যেখানে গণদারিদ্র্য কবলিত সিভিল সমাজ, দুর্বল অভিজাততন্ত্র, কেন্দ্রীভূত এবং শক্তিশালী আমলাতন্ত্রর দাপট ছিল অহরহ। প্রতিনিধিত্বকারী সংস্থা। বহুলতাবাদ ভিত্তিক সমাজ পরবর্তীতে ভূসম্পত্তি, আইনসভাসমূহ সহ অভিজাত সম্প্রদায়, যাজক মণ্ডলী, বণিক সম্প্রদায়, ব্যবসায়ী প্রভৃতি প্রতিষ্ঠান গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষার প্রতিনিধিত্ব করতে থাকে। এই সংগঠনগুলো প্রতিনিধিত্বের প্রথা চালু করে, যা পরবর্তী প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিমূলে কাজ করেছে। চরম স্বৈরতন্ত্রের সময় উক্ত প্রতিনিধিত্বশীল সংস্থাগুলোর ক্ষমতা ও কার্যাবলী যথেষ্টভাবে খর্ব হয়। এমনটি ঘটার সময় জনগণ জাগ্রত হয় তাদের রাজনৈতিক অধিকার চর্চা এবং রাজনৈতিক কাজকর্মে অংশগ্রহণের দাবি আদায় করার জন্য। ফ্রান্সে এমন ঘটনা ঘটেছে। পাশ্চাত্য ব্যতীত অন্যান্য সভ্যতার বেলায় এমন অবস্থা ও ঘটনা হাজার বছর পূর্বে ঘটতে দেখা যায় না। আঞ্চলিক পর্যায়ে ইতালির নগরগুলিতে স্বশাসনের দাবি জানানো যায়। জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের দাবি সে সময় কিছুটা মেনে নেওয়া হয়েছিল। এসব ঘটনা পাশ্চাত্য ব্যতীত অবশিষ্ট সভ্যতার ক্ষেত্রে তেমন ঘটার কোনো ঐতিহ্য বলেই নেই। ব্যক্তিবাদ বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। উপর্যুক্ত বিভিন্ন ধারাগুলো কার্যকর থাকার ফলে পাশ্চাত্য জগতে মানুষের মধ্যে ব্যক্তিবাদ, ব্যক্তির প্রাপ্ত অধিকার, স্বাধীনতা ইত্যাদি জাগ্রত হতে শুরু করে। ব্যক্তিবাদ আসলে ইউরোপে 14 এবং 15 শতকে দানা বাঁধতে শুরু করে এবং এর ফলে ব্যক্তির পছন্দ অপছন্দের দিকটি গুরুত্ব পেতে শুরু করে। ডুইটস এ অবস্থাকে রোমিও জুলিয়েট রেভলিউশন বলে অভিহিত করেছেন, যা ইউরোপের সপ্তদশ শতকে কার্যকর ছিল। এমনকি সকলের জন্য সমান অধিকার, যেমন ধনীর ন্যায় হতদরিদ্রেরও ইংল্যান্ডে বসবাস ও বেঁচে থাকার অধিকার রয়েছে, এরূপ বক্তব্য উঠে আসতে শুরু করে, যদিও এটি সর্বজন গ্রাহ্যতা পায়নি। পাশ্চাত্য বিংশ শতাব্দীতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তাদের সভ্যতার জ্যোতি হয়ে ওঠে। দেখা যায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রয়োগের ক্ষেত্রে 50টি দেশের ওপর চালিত একটি গবেষণার ওপরে 20টি দেশ ছিল পাশ্চাত্যের দেশ, যেখানে পর্তুগাল ও ইসরায়েল ব্যতীত ইউরোপের প্রতিটি দেশই ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রশ্নে উতরে যায়। তাই বলা যায় সভ্যতার অন্যতম প্রধান মানদণ্ড অর্থাৎ ব্যক্তিবাদ পাশ্চাত্যে বলিষ্ঠভাবে মেনে চলা হলেও অবশিষ্ট বা অপাশ্চাত্যে তা অবজ্ঞার পর্যায়েই রয়েছে। অতএব এই বিষয়টি পশ্চিমা বিশ্বকে অবশিষ্ট থেকে যৌক্তিকভাবে পৃথক করে থাকে। পাশ্চাত্য বিশ্বে সময় সময় অত্যাচারী স্বৈর শাসকের উত্থান হয়েছে, যারা নিয়মিতভাবে আইনের শাসন, মানবাধিকার, ব্যক্তিবাদ ও প্রতিনিধিত্বকে মেনে নেয়নি। আবার এটিও সত্য, পাশ্চাত্য বিশ্বে অবশিষ্ট সভ্যতা সমূহে এসব ধারা আরও কঠোর ছিল। যেমন কোরআন ও সুন্নাহ হল ইসলামী সমাজের সংবিধান ও আইনের মূল উৎস। জাপান এবং ভারতে শ্রেণী ব্যবস্থা অনেকটা পশ্চিমা দুনিয়ার মতো, তাই অপাশ্চাত্য এই দুটি দেশে গণতান্ত্রিক ধারা ও তার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে। পাশ্চাত্য বিশ্বে একক দেশে কোনো ধারা বহাল নেই বা ছিল না। বিভিন্ন দেশের আদর্শগুলো সম্মিলিতভাবে পাশ্চাত্য সভ্যতাকে তার পার্থক্যসূচিত বৈশিষ্ট্যে উদ্দীপ্ত করেছে। এসব কিছুই পাশ্চাত্যকে তাদের নিজেদের এবং অবশিষ্ট বিশ্বব্যাপী মডার্নাইজেশনের শক্তি জুগিয়েছে। আধুনিকীকরণ, পাশ্চাত্যের প্রতিক্রিয়া। পাশ্চাত্যের সম্প্রসারণ, আধুনিকীকরণ প্রক্রিয়া ও পাশ্চাত্যকরণ প্রক্রিয়া এ দুটি বিষয়ে অপাশ্চাত্যের সমাজকে এগিয়ে নিয়েছে। অপাশ্চাত্য সমাজের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সম্প্রদায় তাদের সমাজের ওপর পাশ্চাত্যের প্রভাবের ফলাফল যেভাবে দেখতেন তা তিনভাবে বিশ্লেষণ করা যায়, যথা আধুনিকীকরণ এবং পাশ্চাত্যকরণ দুটোকেই প্রত্যাখ্যান করা, এ দুটোকে আনন্দের সঙ্গে আলিঙ্গন করা, প্রথমটিকে গ্রহণ করা এবং দ্বিতীয়টিকে প্রত্যাখ্যান করা, বাতিলকরণ মতবাদ।
জাপান 1542 সালে প্রথমে পাশ্চাত্য প্রত্যাখ্যান পর্ব শুরু করেছিল, যা ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় পর্যন্ত বহাল ছিল। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আধুনিকীকরণকে গ্রাহ্য করা হয়েছিল, যেমন সীমিত সংখ্যক আগ্নেয়াস্ত্র পাশ্চাত্য দেশ থেকে ক্রয় করা, সীমিতভাবে পাশ্চাত্য সংস্কৃতির অনুপ্রবেশের অনুমতি প্রদান করা। তবে খ্রিস্টীয় মতাদর্শের বিষয়ে দারুণ নিষেধাজ্ঞা ছিল। জাপান থেকে পশ্চিমাদের সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সম্পূর্ণভাবে বহিষ্কার করা হয়েছিল। এই প্রত্যাখ্যানকরণ প্রক্রিয়া 1854 সালে অবসান হয় কমোডোর পেরির তৎপরতা এবং 1868 সালে মেজি শাসকদের পুনরুত্থানের ভেতর দিয়ে। চীন ও জাপানের মতো দীর্ঘদিন তার সমাজে আধুনিকীকরণ ও পাশ্চাত্যকরণকে ঠেকিয়ে রেখেছিল। খ্রিস্টীয় দূতেরা অবশ্য সেখানে কাজ করার অনুমতি পেয়েছিল 1601 সালে, কিন্তু 1722 সালে তাদের বর্জন করা হয়। চীনে জাপানের মতো নয়, কিন্তু তাদের পাশ্চাত্য বর্জন নীতি ছিল চীনের সংস্কৃতির শেকড়ির ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, যেখানে তারা মনে করত চীনের সংস্কৃতি অন্যান্যদের চেয়ে বেশি উন্নত। জাপানের মতো চীনেও পাশ্চাত্য বিদ্বেষী মনোভাবের অবসান ঘটে পাশ্চাত্য আগ্নেয়াস্ত্র ক্রয়ের ভেতর দিয়ে, যখন ব্রিটিশদের দ্বারা আফিম যুদ্ধ 1829 থেকে 1842 সালের কারণে এমনটি করা হয়েছিল। এ দুটো ঘটনা থেকে প্রতীয়মান হয় যে পশ্চিমা শক্তিকে পুরোপুরি অস্বীকার বা বাতিল করে অপাশ্চাত্য বিশ্বের পক্ষে এগিয়ে যাওয়া বাস্তবসম্মত ছিল না। এ কারণে তারা তাদের পাশ্চাত্য বর্জন নীতিতে অবিচল থাকতে ব্যর্থ হয়। বিংশ শতাব্দীতে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নের ফলে বিশ্বব্যাপী পরস্পর নির্ভরতার মাত্রা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে এবং এ বিষয়ে ব্যয়ও হ্রাস পেয়েছে। একমাত্র বিচ্ছিন্ন কিছু গ্রাম ব্যতীত সামগ্রিকভাবে আধুনিকীকরণ ও পাশ্চাত্যকরণ থেকে দূরে থাকা বর্তমান বিশ্বে খুবই কষ্টকর। ড্যানিয়েল পাইপস বলেন যে কেবলমাত্র গুটিকতক চরম মৌলবাদী ইসলামী আধুনিকীকরণ ও পাশ্চাত্যকরণের বিপক্ষে দাঁড়িয়েছে। তারা টেলিভিশন নদীর পানিতে নিক্ষেপ করে থাকে, হাত ঘড়ি পড়ে না, তারা অভ্যন্তরীণ দহন ইঞ্জিনও বর্জন করে থাকে। তাদের অবিবেচক ও বাস্তব বিবর্তিত কার্যকলাপের জন্য আনোয়ার সাদাতকে প্রাণ দিতে হয়েছে। তারা মক্কায় মসজিদ আক্রমণ করেছে। কেমালপন্থী পশ্চিম বিশ্বের প্রতি আরেকটি সম্ভাব্য সিদ্ধান্ত হতে পারে, যাকে টয়েনবি হেলোডিয়ানিজম বলেছেন, আর তা হল আধুনিকায়ন ও পাশ্চাত্যকরণ উভয়কেই স্বাগত জানানো। এই সিদ্ধান্তের পেছনে মূল যুক্তি হল উন্নয়ন ও অগ্রগতির জন্য আধুনিকায়ন অতীব প্রয়োজনীয় ও উপযোগী। অপাশ্চাত্য সমাজের নিজস্ব সভ্যতা যদি আধুনিকীকরণ ধারণ করতে না পারে, তাহলে ওই দেশজ সংস্কৃতি বর্জনীয় বা বাতিল করতে হবে এবং সমাজকে আধুনিকীকরণের লক্ষ্যে পুরোপুরি ও সার্থকভাবে পাশ্চাত্যকরণ করতে হবে। আধুনিকীকরণ ও পাশ্চাত্যকরণ একে অপরকে বলিষ্ঠ করে এবং দুটি বিষয় একত্রে সম্পন্ন করাই যুক্তিসঙ্গত। এই ধরনের অভিগমন চৈনিক ও জাপানি বুদ্ধিজীবীদের দ্বারা প্রতিষ্ঠিত করতে চাওয়া হয় ঊনবিংশ শতাব্দীতে, যখন উভয় দেশ তাদের সমাজকে আধুনিক করতে গিয়ে তাদের ঐতিহাসিক ভাষাকে পর্যন্ত প্রত্যাখ্যান করে ইংরেজি ভাষাকে তাদের জাতীয় ভাষা করার প্রস্তাব করেছিল। এই মনোভাবটি অপাশ্চাত্যের চেয়ে পাশ্চাত্যের এলিটগণের মধ্যে বেশি জনপ্রিয়। এর মূল কথা হল, যদি তোমরা সফলকাম হতে চাও তাহলে আমাদের মতো হও। উন্নয়নের জন্য আমাদের পথই একমাত্র সঠিক পথ। আরও যুক্তি দেখানো হয় যে অপাশ্চাত্য দেশের ধর্মীয় মনোভাব, মূল্যবোধ, নৈতিক ধারণাসমূহ সবই পরদেশীয় এবং কখনো কখনো উন্নয়ন বিরোধী। উন্নয়ন হল সেই ধারা যে ধারা দেশ ও সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিতে চায়, ইস্পাতায়ন ঘটাতে চায়। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন হল একটি বৈপ্লবিক এবং সম্ভাব্য স্থানে ধ্বংসাত্মক কার্যক্রম, যার ভেতর দিয়ে জনগণের জন্য একটি উন্নয়নকামী সমাজ গঠিত হয়ে আসবে। ড্যানিয়েল পাইপস এই যুক্তিটি কেমান আতাতুর্ককে উদ্ধৃত করে ইসলাম ধর্ম বিশ্লেষণপূর্বক প্রতিষ্ঠিত করতে ব্রতী হয়েছেন। মুসলমানদের একটি উপায় আছে, আধুনিকীকরণের জন্য পাশ্চাত্যকরণের প্রয়োজন রয়েছে। ইসলাম আধুনিকীকরণের অন্য উপায় অনুমোদন করে না। ধর্মনিরপেক্ষতাকে এক্ষেত্রে বাদ দেওয়া সম্ভব নয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তা ও মনন জগতের গ্রহণযোগ্যতা দাবি করে থাকে এবং এজন্য উপযুক্ত রাজনৈতিক ও প্রতিষ্ঠানও প্রয়োজন। পশ্চিমা সভ্যতাকে স্বীকার করে নিতে হবে, কেননা তা না করলে সেখান থেকে শিক্ষণীয় বিষয় কিভাবে পাওয়া যাবে এটি একটি প্রশ্ন। পাশ্চাত্য ভাষাগুলো ও পাশ্চাত্য শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোকেও এড়িয়ে যাওয়া যাবে না, কেননা সেগুলো মুক্ত চিন্তা ও সহজ জীবনযাপন সম্পর্কে উৎসাহ উদ্দীপনা দেয়।
মুসলমানরা যখন মুক্ত মনে পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করতে পারবে কেবল তখনই তারা প্রযুক্তিগতভাবে উন্নত হতে সক্ষম হবে। ৬০ বছর পূর্বে মোস্তাফা কেমাল আতাতুর্ক এ কথাগুলি লিখেছিলেন। উদ্দেশ্য ছিল অট্টমান সাম্রাজ্যের ধ্বংসাস্তূপের ভেতর থেকে একটি আধুনিক তুরস্ক গড়ে তোলা, এবং এজন্য তিনি পাশ্চাত্যকরণ এবং সে সঙ্গে আধুনিকীকরণের ওপর এত গুরুত্ব দিয়েছিলেন। এই কাজটি করতে গিয়ে তিনি গতানুগতিক ইসলামী অতীত থেকে মুক্ত হতে চেয়েছিলেন। আতাতুর্ক চেয়েছিলেন তুরস্ক হবে একটি আধুনিক রাষ্ট্র, যে দেশের সমাজ মুসলমান অধ্যুষিত, ইসলামী ঐতিহ্য সমৃদ্ধ প্রথা ইসলামী ধারায় বহাল রয়েছে। তারপরেও রাজকীয় এলিটরা দেশটিকে একটি আধুনিক ও পাশ্চাত্য ধাঁচের দেশে পরিণত করতে আগ্রহী। বিংশ শতাব্দীর শেষের দিকে কেমালপন্থীরা তুরস্কের মতো একটি অপাশ্চাত্য দেশে পশ্চিমী সভ্যতার বিকল্প সভ্যতার দেশে পরিণত করতে চেয়েছিল। অধ্যায় ৬-এ তাদের প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করা হবে। সংস্কার কার্যক্রম। পাশ্চাত্য সভ্যতার নিরিখে অপাশ্চাত্য দেশে আধুনিকায়ন ও পাশ্চাত্যকরণ বর্জন করার ফলে একটি আশাহত পরিস্থিতির সৃষ্টি হয় এবং সমাজকে আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয়। কেমালিজমের মাধ্যমে আসলে একটি দুঃসাহসী কাজ হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে দিয়ে শত শত বছরের চলে আসা সভ্যতাকে বাদ দিয়ে সম্পূর্ণ একটি আমদানিকৃত নতুন সভ্যতা বাস্তবায়নের প্রচেষ্টা চলছিল। আরও একটি তৃতীয় পথ থাকতে পারে, তা হল আধুনিকায়নের সঙ্গে প্রচলিত দেশজ ধ্যানধারণা, মূল্যবোধ, প্রতিষ্ঠান, কাজকর্ম ইত্যাদিকে একেবারে ত্যাগ না করে পাশ্চাত্যের মূল্যবোধের সঙ্গে তাকে মানিয়ে নেওয়া। এ পথটি প্রকৃতপক্ষে অপাশ্চাত্যের এলিটদের মধ্যে খুবই গ্রহণযোগ্য ও জনপ্রিয় পথ। চীনে চিং রাজত্বের শেষের দিকে স্লোগান ছিল টি ইয়ং, যার অর্থ হল চীন থেকে মৌলিক বিষয়গুলো গ্রহণ করো আর পাশ্চাত্য থেকে বাস্তব কার্য সম্পাদনের ধারা নাও। জাপানি এটি ছিল ওয়াকন ইয়োসে, এর অর্থ হল জাপানি চেতনা আর পাশ্চাত্যের কায়দা কৌশল। মিশরে ১৮৩০ সালে মোহাম্মদ আলী যে কার্যক্রম শুরু করেছিল তার সার কথা ছিল কলাকৌশলগত দিক থেকে পাশ্চাত্যকে গ্রহণ করো, তবে সাংস্কৃতিক দিক থেকে পাশ্চাত্যকরণে সতর্ক থাকো। এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, কেননা এক পর্যায়ে ব্রিটিশরা তাকে তার যাবতীয় আধুনিকায়ন কার্যক্রম থেকে সরে আসতে নির্দেশ দেয়। ফলে যেমনটি আলী মাজরুই বলেন, মিশরীয় রাজত্ব জাপানের মতো ছিল না, যেখানে কৌশল এবং প্রযুক্তিগত আধুনিকায়ন গ্রহণ করা হবে কিন্তু সাংস্কৃতিকভাবে পাশ্চাত্যকরণ বাদ দিয়েই। তাছাড়া কেমাল আতাতুর্কের তুরস্কের মতোও ছিল না, যেখানে ছিল প্রযুক্তিগত আধুনিকায়ন এবং সাংস্কৃতিকভাবে পাশ্চাত্যকরণ। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে জামাল আলউদ্দিন আল আফগানি, মোহাম্মদ আবদু এবং অন্যান্য সংস্কারবাদী ইসলামের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। তাদের যুক্তি ছিল ইসলামের শক্তি, আধুনিক বিজ্ঞান এবং পাশ্চাত্যের উত্তম দিকগুলো এক করে ফেলো এবং এভাবে ইসলাম কর্তৃক আধুনিক প্রাতিষ্ঠানিক বিষয়গুলো গ্রহণযোগ্য করে তোলো এবং বিজ্ঞান প্রযুক্তিগত ক্ষেত্রের সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রেও উন্নয়ন ঘটানো, যাতে সাংবিধানিকতা এবং প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা পায়। এটি ছিল একটি বৃহত্তর সংস্কারবাদী প্রচেষ্টা, যেখানে কেমালের ধারণাগুলোকে লক্ষ্যবস্তু হিসাবে গ্রহণ করা হয়েছিল এবং এর মাধ্যমে আধুনিকতার সঙ্গে পাশ্চাত্যের প্রতিষ্ঠান গ্রহণের লক্ষ্য নির্দিষ্ট ছিল। ১৮৭০ সাল থেকে ১৯২০ পর্যন্ত প্রায় ৫০ বছর সংস্কারের এই ধারা অবশ্যই পশ্চিমা সভ্যতার প্রতি অনুগত ছিল এবং মুসলমান এলিটদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু এর বিরুদ্ধে চ্যালেঞ্জগুলো ইসলামী মৌলবাদের ধারায় আবির্ভূত হয়। বাতিলকরণ মতবাদ, কেমালিজম এবং সংস্কারবাদিতা বিভিন্ন ধারণার উপর প্রতিষ্ঠিত ছিল, যার ভিত্তি ছিল কিছুটা কাঙ্ক্ষিত আবার কিছুটা সম্ভবপর। বাতিলকরণ মতবাদে আধুনিকায়ন এবং পাশ্চাত্যকরণ উভয়কেই অনাকাঙ্ক্ষিত মনে করা হতো এবং সেজন্য তা বর্জন করা হয়েছিল। কেমালিজমে আধুনিকায়ন এবং পাশ্চাত্যকরণ উভয়কেই কাঙ্ক্ষিত মনে করা হতো এবং সে সঙ্গে বলা হতো পাশ্চাত্যকরণ ব্যতিরেকে আধুনিকায়ন সম্ভব নয়। সংস্কারপন্থীদের মতে আধুনিকায়ন সম্ভব এবং কাঙ্ক্ষিতও বটে, তবে এজন্য পাশ্চাত্যকরণের প্রয়োজন নেই। অতএব বাতিলকরণ মতবাদের সঙ্গে কেমালিজমের সংঘাত স্পষ্ট। অন্যদিকে কেমালিজমের সঙ্গে সংস্কারপন্থীদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যও দৃশ্যমান, যেখানে বলা হয় পাশ্চাত্যকরণ ব্যতিরেকেই আধুনিকায়ন সম্ভব। ফিগার 3.1 ডায়াগ্রাম থেকে এই বিষয়কে তুলে ধরা হয়েছে। বাতিলকরণ মতবাদকে এ হিসাবে চিহ্নিত করা হয়েছে, কেমালপন্থীদের তির্যকভাবে দেখানো হয়েছে, আর সংস্কারপন্থীদের অনুভূমিকভাবে সি হিসাবে দেখানো হয়েছে। একটি সমাজ কিভাবে এগিয়ে যায়?
স্পষ্টভাবে বলা যায় অপাশ্চাত্য একটি সমাজ তার নিজস্ব গতিতে সামনে এগিয়ে যায় উল্লিখিত 3টি পথ ধরে আর একে অপর থেকে পৃথক হয়ে চলে। মাজরুই যদিও যুক্তি দেখিয়েছেন যে মিশরে এবং আফ্রিকায় আরও একটি স্বতন্ত্র পথ চলে যা ডি হিসাবে দেখানো হয়েছে, একটি বেদনাদায়ক সংস্কৃতি যা হল পাশ্চাত্যকরণ কিন্তু প্রযুক্তিগত আধুনিকায়ন বিবর্জিত। তবে আধুনিকায়ন এবং পাশ্চাত্যকরণ ঘটে থাকে পশ্চিম বিশ্বের প্রতি অপাশ্চাত্য দেশের সাড়া দেওয়ার উপর। প্রাথমিকভাবে আধুনিকায়ন এবং পাশ্চাত্যকরণ দুটোই খুবই নিকটে এবং পরস্পরে সংযুক্ত থাকে। অপাশ্চাত্য সমাজ পশ্চিম সমাজ থেকে প্রয়োজনীয় উপাদানসমূহ গ্রহণ করে এগিয়ে যেতে চায় এবং এতে অগ্রগতি হয় খুবই ধীর গতিতে। আধুনিকায়নের মাত্রা যত বৃদ্ধি পায় পাশ্চাত্যকরণের পরিমাণ তত হ্রাস পায় এবং সেই সঙ্গে দেশজ সংস্কৃতি পুনর্জাগৃত হতে শুরু করে। অন্যভাবে বলা যায় আধুনিকায়ন প্রক্রিয়া সভ্যতাসমূহের ভারসাম্যের ধারা বিশেষ করে পাশ্চাত্য ও অপাশ্চাত্যের ক্ষেত্রে বদলিয়ে দিয়েছে এবং সেই সঙ্গে অপাশ্চাত্যে দেশজ সংস্কৃতি চাঙা হয়ে উঠেছে। পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে পাশ্চাত্যকরণ এভাবেই আধুনিকায়নকে সহায়তা দিয়েছিল। পরবর্তীতে কিন্তু আধুনিকায়ন অপাশ্চাত্যকরণকে উৎসাহিত করল আর দেশজ সংস্কৃতি উপরে উঠে আসতে শুরু করল। সামাজিক পর্যায়ে আধুনিকায়ন অর্থনীতির উন্নতি, সামরিক শক্তি, রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির সহায়ক হল এবং এই বিষয়গুলো সমাজের মানুষকে নিজস্ব বা দেশজ সংস্কৃতির দিকে মুখ ফেরাতে উৎসাহিত করল। ব্যক্তিগত পর্যায়ে দেখা যায় যে আধুনিকায়ন ব্যক্তির মধ্যে বিচ্ছিন্নতার বোধ সৃষ্টি করে এবং এক ধরনের শূন্যতা জাগৃত হয়। যেহেতু ঐতিহ্যবাহী সামাজিক সম্পর্ক জটিল হয়ে যায় সেহেতু ব্যক্তি তার পরিচয় সংকটে নিপতিত হয় আর ধর্মের মধ্যে এসব পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় খুঁজতে শুরু করে। এই কার্যকারণ 3.2 ফিগারে দেখানো হলো। ফিগার 3.2 আধুনিকায়ন এবং সাংস্কৃতিক পুনরুত্থান। সমাজ আধুনিকায়ন ব্যক্তি, অর্থনীতির উন্নতি, সামরিক শক্তি, রাজনৈতিক ক্ষমতা উন্নতি, বিচ্ছিন্নতা এবং পরিচয় সংক্রান্ত সংকট, সাংস্কৃতিক এবং ধর্মীয় শক্তির পুনরুত্থান। প্রাণ অনুমান নির্ভর এই সাধারণ মডেলটি সমাজ বিবর্তনের তত্ত্ব এবং ঐতিহাসিক অভিজ্ঞতার দৃষ্টির সঙ্গে মিল রেখেই করা হয়েছে। মোটামুটিভাবে প্রায় সকল অপাশ্চাত্য সভ্যতা প্রায় 1000 বছর বা তারও বেশি কাল টিকে আছে। তারা কখনো কখনো অন্যান্য সভ্যতা থেকে কিছু ধার করেছে, একথাও সত্য, তবে তা করা হয়েছে টিকে থাকার স্বার্থে। চীনেরা বৌদ্ধ ধর্ম ভারত থেকে গ্রহণ করলেও পণ্ডিতজনেরা একমত যে চীনে ভারতীয়করণ হয়নি। চীনেরা বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিল তাদের স্বার্থে এবং উদ্দেশ্যে। চীনের সভ্যতা ও সংস্কৃতি তারপরও চীনা হিসাবেই থেকে গেল। অপাশ্চাত্য সমাজসমূহ পশ্চিমকে অনুকরণ করলেই তাদের আধুনিকায়ন আরম্ভ হবে, তবে মধ্যম রাস্তা গ্রহণে ইচ্ছুক কেমালপন্থীদের এই যুক্তি এখনও প্রমাণিত হয়নি। কেমাল আতাতুর্কের চরম অনুসারীদের অপাশ্চাত্য সমাজের পাশ্চাত্যকরণের পথ পাড়ি দিয়েই আধুনিকায়নে এগিয়ে যেতে হবে তাও সর্বজন গৃহীত হয়নি। তাহলে প্রশ্ন আসে, এমন কি কোনো অপাশ্চাত্য সমাজ রয়েছে যার আধুনিকায়নের জন্য তার নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি বাধা হিসাবে দাঁড়ায় এবং আধুনিকায়নের জন্য মৌলিক সংস্কৃতি ও ঐতিহ্যকে পাশ্চাত্য সংস্কৃতির দ্বারা স্থাপন করলে আধুনিকায়ন শুরু হবে? এটি তাত্ত্বিকভাবে নিখুঁত সংস্কৃতির বদলে নিমিত্তস্বরূপ বা উপায়ভিত্তিক সংস্কৃতির সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ। নিমিত্তস্বরূপ বা সাহায্যকারী সংস্কৃতি হচ্ছে চূড়ান্ত লক্ষ্যকে পাশ দিয়ে মধ্যম মাত্রার লক্ষ্য অর্জনে আত্মশক্তি নিয়োগ করা। এই অবস্থায় সমাজ পরিবর্তনের জন্য ওই সমাজের মৌলিক প্রতিষ্ঠানগুলির গায়ে তেমন আঁচড় লাগাবার প্রয়োজন পড়ে না, বরং তা ক্রমবিবর্তনের মাধ্যমে বহুকাল ধরে চলতে পারে। অন্যদিকে নিখুঁত পন্থা বলা চলে তাকে যা নিমিত্তীকরণের মাধ্যমে অন্তর্বর্তীকালীনভাবে স্থিরকৃত লক্ষ্য অর্জনের এবং চূড়ান্তভাবে স্থিরকৃত লক্ষ্য অর্জনের মধ্যে একটি নিবিড় সম্পর্ক তৈরি করে। সমাজ, রাষ্ট্র, কর্তৃত্ব ইত্যাদি অব্যাহত রেখে বজ্র কঠিনভাবে সংস্কৃতি রক্ষা করা, যেখানে ধর্ম পথপ্রদর্শনের ক্ষেত্রে একটি পরিব্যাপক ভূমিকায় থাকতে পারে। তবে এ ধরনের ব্যবস্থা নবচেতনা বিকাশ এবং আবিষ্কারের পরিপন্থী এবং বিরোধী। ডেভিড অ্যাপ্টার এই সূত্রটি আফ্রিকার গোত্রগুলির পরিবর্তন ধারা বিশ্লেষণে ব্যবহার করেছেন। আইজেনড্যাট এশীয় সভ্যতার মাহাত্ম্য বিশ্লেষণে গ্রহণপূর্বক প্রায় একই রূপ নিশ্চিতে পৌঁছেছেন। কোনো সমাজের অভ্যন্তরীণ রূপান্তরের জন্য রয়েছে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক স্ব-নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা। এ কারণে দেখা যায় যে কনফিউশীয় এবং ইসলামী সমাজের চাইতে হিন্দু ও নিমিত্তবাদী জাপানি সমাজ দ্রুত এবং আগেই সহজে আধুনিকায়নের পথের যাত্রী
সৃষ্টি হতে পেরেছে। তারা অতি সহজে এবং বিনা প্রতিবন্ধকতায় চলমান সংস্কৃতি পরিবর্তনের নিমিত্তে নতুন নতুন প্রযুক্তি সহজে আমদানি করতে সক্ষম হয়েছে। এর দ্বারা কি এই বোঝায় যে কনফিউশীয় এবং ইসলামী সমাজ হয় আধুনিকায়ন ও পাশ্চাত্যকরণ পরিত্যাগ করবে বা তাকে আলিঙ্গন করবে? এ বিষয়ে পথ বাছাই অত সীমিত নয়। জাপান, সিঙ্গাপুর, তাইওয়ানের বাইরেও সৌদি আরব এবং কোনো কোনো ক্ষেত্রে স্বল্পমাত্রিক হলেও ইরান কিন্তু পাশ্চাত্যকরণ ব্যতি রেখেই তাদের সমাজকে আধুনিক করতে সচেষ্ট হয়েছে। ইরানের শাহ কট্টর কেমালপন্থী হলেও তার প্রতিক্রিয়ায় ইরানিরা পশ্চিম বিরোধী হয়ে উঠলেও আধুনিকতার বিরোধী হয়ে ওঠেনি। চীন নিজেও কিন্তু সংস্কারের পথে শুভযাত্রা শুরু করে দিয়েছে। ইসলামী সমাজের আধুনিক হওয়ার পথে অনেক কাঁটা ছোড়ানো ছিল। পাইপস তার যুক্তিতে অটল থাকতে চান যে উন্নয়নের জন্য পাশ্চাত্যকরণ একটি পূর্বশর্ত, আর ইসলামের সঙ্গে আধুনিকায়নেরও রয়েছে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক। যেমন অর্থনৈতিক দৃষ্টিতে সুদ, রোজা, উত্তরাধিকার আইন, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ইত্যাদি প্রশ্নে ইসলামের দৃষ্টিভঙ্গি নেতিবাচক। তারপরও তিনি ম্যাক্সিন রোডিনসনকে উদ্ধৃত করে বলতে চান যে এমন কোনো জোরালো অবস্থা মুসলিম সমাজে নেই যার দ্বারা তারা ধনতন্ত্রে উত্তরণের রাস্তা বন্ধ করতে পারে, কেননা বিষয়টির অর্থনৈতিক গুরুত্বই সর্বাগ্রে। ইসলামের সঙ্গে আধুনিকতার কোনো প্রকার সংঘাত নেই। একজন ধর্মপ্রাণ মুসলমান বিজ্ঞান চর্চা করতে পারেন, দক্ষতার সঙ্গে কারখানায় কাজ করতে পারেন, অত্যাধুনিক অস্ত্র চালনা করতে পারেন। আধুনিকতার সঙ্গে কারও রাজনৈতিক মতাদর্শ বা ধারণকৃত প্রাতিষ্ঠানিক ধারার কোনো সম্পর্ক তেমন নেই। নির্বাচন, জাতীয় সীমানা, পৌর সমাবেশ বা অন্যান্য পাশ্চাত্যের ধারা অর্থনৈতিক উন্নতির জন্য অত্যাবশ্যকীয় শর্ত নয়। মুসলমানেরা কৃষির উন্নতির জন্য যাবতীয় ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে কাজ করতে পারেন। কোনো কোম্পানিকে আধুনিক করতে বা পরিবর্তন করার বিষয়ে শরিয়ার কোনো বক্তব্য নেই। তেমনি কেউ কৃষি থেকে শিল্পে বিনিয়োগ করতে চাইলেও কোনো বাধা নেই। কেউ গ্রাম থেকে শহরে আসুক, তাতে বাধা নেই। গণশিক্ষার বেলায়, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, স্বাস্থ্যরক্ষামূলক কার্যাবলীর ক্ষেত্রেও ইসলামে বাধা নিষেধ নেই। অনুরূপভাবে চরম পাশ্চাত্য বিদ্বেষী এবং কট্টর স্বদেশমুখী সংস্কৃতিবানরাও আধুনিক ইমেল, ক্যাসেট, টেলিভিশনের মাধ্যমে তাদের বক্তব্য জাহির করে যাচ্ছেন। সংক্ষেপে বলা যায়, আধুনিকীকরণের অর্থ কিন্তু পাশ্চাত্যকরণ নয়। অপাশ্চাত্য সমাজ তাদের নিজত্ব রক্ষা করেই বা নিয়ে তাদের সমাজকে আধুনিক করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে পশ্চিমা মূল্যবোধ, প্রতিষ্ঠানাদি এবং তার বাস্তবায়নের পদ্ধতি গ্রহণ করতে পারে। তবে এটি তখনই বিরোধাত্মক বা অসম্ভব হয়ে উঠতে পারে যখন আধুনিকীকরণের চাইতে পশ্চিমাকরণের প্রতিবেশী তোড়জোড় ও হাঁকডাক দেয়া হয়ে থাকে। এই অবস্থাকে ব্রুডেল বলেছেন প্রায় সর্বতোভাবে বালকসুলভ ভাবনা, যে একটি একক সভ্যতা বা একক আধুনিকীকরণ প্রক্রিয়া ইতিহাসকে বিবেচনায় না নিয়ে এক্ষেত্রে বিভিন্নতা বা বহুমাত্রিকতাকে উতরে পার পেয়ে যাবে। আধুনিকীকরণ এক অর্থে বরং সেই সব সংস্কৃতিকে এগিয়ে নেয় যেসব সংস্কৃতি প্রকারান্তরে এক পর্যায়ে পাশ্চাত্যকে শক্তিহীন করে তোলে। মৌল ধারণায় বলা যায়, বিশ্বক্রমেই যত আধুনিক হচ্ছে তা যেন ততই কম পাশ্চাত্য হয়ে পড়ছে।